গল্প শুরুর আগে আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ। আমাদের চ্যানেল দ্য ওয়ান্ডার ইন বুকশেলফকে সাবস্ক্রাইব করুন। আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা আমাদের একান্ত কাম্য। ধন্যবাদ। বন্য প্রাণী হত্যা সম্পূর্ণরূপে আইনত দণ্ডনীয় অপরাধ। গল্পের দেশে আপনাদের নিয়ে যেতে আমরা আবার তৈরি। বিচিত্র এই দেশ রোমাঞ্চ এবং রহস্যে ভরা। সাহিত্যের এক বিপুল সম্ভার নিয়ে আমাদের বিশেষ প্রয়াস দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ। থাকবে বাংলা ও বিশ্ব সাহিত্যের ঝুলি থেকে বাছাই করা কিছু গল্প। আর আজ আপনারা শুনবেন শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা উপন্যাস সুন্দরবনে 7 বৎসর। উপন্যাসটি 1952 খ্রিস্টাব্দে প্রথম বইয়ের আকারে প্রকাশিত হয়। গল্পের কাহিনী তারও আগে রচিত হওয়ায় এতে এমন কিছু ঘটনার উল্লেখ আছে যার সাথে হয়তো বর্তমান সুন্দরবনের সেরকম সাদৃশ্য নেই। তাই শ্রোতা বন্ধুদের অনুরোধ যেন রচনার সময়কালের কথা মাথায় রেখে এবং গল্প শোনার আনন্দে আজকের এই গল্পটি উপভোগ করেন। গল্পটি 2টি পর্বে আমরা বিভক্ত করেছি। তাহলে শুরু হচ্ছে আজকের উপন্যাস সুন্দরবনে 7 বৎসর। শুনছেন সুন্দরবনে 7 বৎসর প্রথম পর্ব। মাঘ মাসে মকর সংক্রান্তি উপলক্ষে সাগর দ্বীপে প্রতি বছরই একটি খুব বড় রকমের মেলা বসে থাকে। মকর সংক্রান্তিতে গঙ্গাসাগর স্নান করতে তখন নানা দেশের লোক এসে জড়ো হয়। এই স্থানে সমুদ্রের সাথে গঙ্গা নদীর মিলন হয়েছে, এই জন্য এটি একটি তীর্থস্থান। প্রতি বছর হাজার হাজার লোক বাংলা, বিহার, উড়িষ্যা এবং নেপাল ও পাঞ্জাব প্রভৃতি দূর দেশ থেকেও এইখানে এই যোগ উপলক্ষে এসে থাকে। বহু সাধু সন্ন্যাসীরও সমাগম হয় এবং মেলায় নানা দেশ থেকে ব্যবসায়ী লোক এসে উপস্থিত হয়। সমুদ্র তীরে বিস্তীর্ণ বালুকারাশির উপর এই বৃহৎ মেলাটি বসে। তীর্থের কাজে 3 দিনের বেশি সময় লাগে না, কিন্তু মেলাটি চলে অনেক দিন ধরে। যাত্রীরা ভোরে উঠে সাগরে স্নান করে, তারপর পঞ্চরত্ন দিয়ে সাগরে পুজো করে কপিল মুনির মন্দিরে গিয়ে মুনির প্রতিমূর্তি দর্শন করে এবং সেখানেও পুজো দেয়। মন্দিরের বাইরে একটি বটগাছ আছে, তার তলায় রাম ও হনুমানের মূর্তি এবং কপিল মুনিরও একটি মূর্তি দেখতে পাওয়া যায়। মন্দিরের পিছনে একটি কুণ্ড আছে, তার নাম সীতাকুণ্ড। যাত্রীরা পাণ্ডাদের পয়সা দিয়ে সেই কুণ্ডের 1 বিন্দু জল প্রত্যেকেই পান করে থাকে। আবার কপিল মুনির মন্দিরের ভিতর যেতেও প্রত্যেক যাত্রীকে 4 আনা করে দিতে হয়। আগেই বলেছি, সমুদ্র তীরে বিস্তীর্ণ বালুকারাশির উপর এই মেলাটি বসে থাকে। মেলার জন্য যে সমস্ত কুঁড়ে ঘর তোলা হয়, তাছাড়া আর কোনো ঘরবাড়ি সেখানে নেই। অন্তত আমরা যে সময়ের কথা বলছি সেই সময় কখনো দেখিনি। সুতরাং নৌকা ছাড়া অন্য কোনো আশ্রয় যাত্রীদের ছিল না। তখন স্টিমার ছিল না, যাত্রীদের নৌকা করেই গঙ্গাসাগরে যেতে হতো। কিন্তু সেই তীর্থস্থানে নৌকায় বাস করার থেকে সেই অনাবৃত বালুকারাশির উপর শয়ন করে রাত্রি যাপন করাই বেশি পুণ্য বলে অনেকে তাই করত। তীর্থস্থানে অনেকে যেমন পুণ্য সঞ্চয় করতে যায়, তেমনি অনেকে আবার কুমতলবেও গিয়ে থাকে। একদিকে যেমন সাধু সন্ন্যাসীরা আসেন, অন্যদিকে
তেমনি চোর ডাকাতেরও অভাব থাকে না। আমরা যে সময়ের কথা বলছি সেই সময় দেশে চোর ডাকাতের অত্যন্ত উপদ্রব ছিল। তখন আমার বয়স বড় বেশি নয়। আমি আমার দাদামশাইয়ের সাথে গঙ্গাসাগর গিয়েছিলাম। দাদামশাই সাগরে গিয়েছিলেন পুণ্য স্নানে, আর আমি গিয়েছিলাম মেলা দেখতে। বাড়ির কারো ইচ্ছে ছিল না যে আমি যাই, এবং দাদামশাইয়েরও আমাকে প্রথমটা সঙ্গে নিয়ে যেতে রাজি হননি। কিন্তু আমি জেদ ধরে বসলাম, যাব তো যাবই। জানতাম আমার আবদার কখনো অপূর্ণ থাকে না। যখনই যে আবদার করতাম তা যতই অসঙ্গত হোক বা যতই অসম্ভব হোক না কেন, তা অপূর্ণ থাকতো না। এর ফল হয়ে দাঁড়িয়েছিল যে ন্যায্য আবদার ছেড়ে ক্রমে আমি নানা প্রকার অন্যায় আবদার করতে সাহসী হয়েছিলাম। যদি প্রথম থেকেই আমার এই জেদ বজায় না থাকতো, যদি প্রথম থেকেই একটু শাসন হতো, তাহলে আমি এত আবদারে হতাম না। কিন্তু যখন দেখলাম আমি যখনই যা জেদ করি তাই বজায় থাকে, যা আবদার করি তাই পূর্ণ হয়, তখন আমার সাহস বেড়ে গেল। সে যাই হোক, আমি তো জেদ করে বসলাম, যাব তো যাবই, আর হলো তাই। দাদামশাই আমাকে ফেলে যেতে পারলেন না। যথাসময়ে গঙ্গাসাগরে আমাদের বজরা এসে পৌঁছালো। সাগরযাত্রীদের নৌকাগুলি যেখানে সারি সারি করে বাঁধা ছিল, আমাদের বজরাও সেইখানে বাঁধা হলো। ছোট বড় অনেকগুলি নৌকা সেখানে ছিল বটে, কিন্তু বজরা একটাও ছিল না। তাই আমাদের বজরা লাগামাত্র দলে দলে লোক এসে আমাদের বজরা দেখতে লাগলো। যাদের কাজকর্ম আছে তারা একটু দেখেই চলে গেল, আর যাদের কাজকর্ম নেই তারা বসে বসে বজরার আকৃতি সৌন্দর্য সম্বন্ধে অনেক সমালোচনা করল। বজরার মালিক যে একজন খুব বড় লোক, সে সম্বন্ধে সকলেই একমত হলো, এবং একজন যে খুব বড় লোক সাগর স্নানে এসেছে, অল্পক্ষণের মধ্যে সে খবর চারিদিকে প্রচার হয়ে গেল। আমরা বজরা থেকে বাইরে এসে দেখলাম বহু নিষ্কর্মা লোক এবং ভিক্ষুক বজরার কাছে জড়ো হয়েছে। যাই হোক, আমরা তীরে উঠলাম। দাদামশাই একজন বিশ্বস্ত লোকের হাতে আমার ভার দিয়ে নিজে তীর্থ করতে চলে গেলেন। আমি সেই লোকটির সঙ্গে ঘুরে ঘুরে মেলা দেখতে লাগলাম। দাদামশাই সমস্ত দিন তার নিজের কাজ নিয়ে থাকতেন। আমি কি করতাম না করতাম তা দেখবার তার অবসর ছিল না। আমি সমস্ত দিন মেলায় ঘুরে বেড়াতাম। মেলায় যে কেবলই ঘুরে বেড়াতাম তা নয়, দাদামশাইয়ের হুকুম ছিল আমি যখন যা চাইব তখনই তা দিতে হবে। সুতরাং আমার খুবই মজা। আমি নাগরদোল্লায় চড়তাম, যা খুশি কিনতাম। 3 দিন কি আনন্দেই না কাটিয়েছিলাম। সেই 3 দিনের মধ্যে মেলায় যে সমস্ত জিনিস এসেছিল, এটা ওটা করে তার প্রায় সমস্ত জিনিসের অন্তত একটি করে আমি সংগ্রহ করে নিয়েছিলাম। আমার চলাফেরা এবং ভাবগতিক দেখে সকল লোকই আমাকে লক্ষ্য করত, এবং অনেক নিষ্কর্মা লোক আমাদের সঙ্গে সঙ্গে ঘুরত। আমরা যেদিন সেখানে পৌঁছালাম তার পরদিন থেকে দেখলাম মগের মতো চেহারা একটা লোক প্রায় সমস্ত দিনই আমাদের সঙ্গে ঘুরল। কিন্তু সে লোকটি অন্যান্য লোকেদের মতো আমাদের কাছে কাছে বড় একটা থাকেনি, কোনো কথাও আমাদের জিজ্ঞাসা করেনি, শুধু দূরে দূরে থেকেই আমাদের লক্ষ্য করত। পরদিন আমরা মেলায় গিয়ে সেই লোকটাকে আর দেখতে পেলাম না, কিন্তু একটি মগ বালক সেদিন আমার সঙ্গ নিল। সে ছিল আমার সমবয়সী, সুতরাং অতি অল্পকালের মধ্যেই তার সাথে আমার বেশ ভাব হয়ে গেল। মেলায় বেড়াতে সে সেই স্থানের অনেক বিবরণ আমাকে দিল, অনেক গল্প করল, আমাদের বাড়িঘরের কথাও জিজ্ঞাসা করল। ছেলেটিকে আমি মেলা থেকে কয়েকটা জিনিস কিনেও দিলাম। সন্ধ্যের সময় যখন আমরা বজরায় ফিরলাম, মনে পড়ে ছেলেটি আমার সঙ্গে সঙ্গে বজরা পর্যন্ত এসেছিল। আমি বজরায় উঠলে তারপর সে ফিরে গেল। এই মগ বালকটির উপর আমার কেমন একটা মায়া জন্মেছিল। আমি বজরার ভিতরে গিয়ে সে চলে গেছে কিনা দেখবার জন্য তীরের দিকে চাইলাম। দেখি
তীরের কিছু দূরে আগের দিনের সেই লোকটার সঙ্গে দাঁড়িয়ে কি যেন কথা বলছে। মগ বালকটির উপর সেদিন আমার যেমন একটু মায়া হয়েছিল সেই লোকটার প্রতি, তেমনি আগের দিন আমার কেমন একটা বিরক্তি জন্মেছিল। তাই সেই মগ বালকটিকে লোকটার সঙ্গে কথা বলতে দেখে আমার কেমন যেন ভালো লাগলো না। পরদিন সকালেই আমাদের বাড়ি ফেরবার কথা, সুতরাং তার বন্দোবস্ত হতে লাগলো। দাদামশাই সন্ধ্যার সময় এসে বলে গেলেন যে তিনি সমস্ত রাত্রি কপিল মুনির মন্দিরেই থাকবেন এবং খুব ভোরে বজরায় ফিরে আসবেন, আর তখনই বজরা খোলা হবে। সন্ধ্যের পরেই আমাদের খাওয়া শেষ হলো। সমস্ত দিনের ক্লান্তির পর কিছুক্ষণের মধ্যেই আমি ঘুমিয়ে পড়লাম। কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না। হঠাৎ কি একটা শব্দে আমার ঘুম ভেঙে গেল। অন্ধকারে জেগে উঠে অকারণেই কেমন যেন একটা ভয় ভয় করতে লাগলো। ভোরের আলো ফুটেছে কিনা দেখবার জন্য আমি বজরার একধারের জানলা তুলে তীরের দিকে তাকালাম, কিন্তু এ কি, তীর কোথায়? যে দেখলাম যতদূর দৃষ্টি যায় কেবল জল। এবার নদীর দিকের জানলাটা খুলেছি মনে করে ফিরে গিয়ে অন্য দিকের জানলাটা খুললাম, কিন্তু দেখলাম সেদিকেও তাই, চারিদিকেই জল, কুল কিনারা নেই। এবার বড় ভয় হলো। আমার যিনি অভিভাবক ছিলেন তাকে ডাকলাম। তিনি উঠলে তাকে সমস্তটা বললাম। তিনি আমার কথা শুনে বাইরে এসে দেখলেন সত্যি বজরা তীরের কাছে বাঁধা নেই, অকুল সমুদ্রে ভেসে চলেছে। তিনি তৎক্ষণাৎ মাঝিদের ডেকে তুললেন। বজরা সমুদ্রে চলে এসছে, তিনি মনে করেছিলেন বুঝি কোনোভাবে বজরার বাঁধন খুলে গেছে এবং সেই জন্য বজরা স্রোতে ভেসে এসেছে। মাঝিরা তাড়াতাড়ি উঠল, কিন্তু উঠে যা দেখল তাতে বরং তারা ভয় পেল। একজন মাঝি তাড়াতাড়ি হালের দিকে যাবে এমন সময় হালের কাছ থেকে কি যেন অতি কর্কশ কণ্ঠে বলল, খবরদার, কেউ এক পা নড়েছ কি মরেছ, খবরদার। মাঝি চেয়ে দেখল হালের কাছে 3 জন লোক তলোয়ার হাতে দাঁড়িয়ে আছে। ওদিকে বজরার সামনের দিকে 6-7 জন লোক নিঃশব্দে বসেছিল। তারাও এই কথায় উঠে দাঁড়ালো। রাত্রির ক্ষীণ আলোতে আমি নৌকার ভিতর থেকে দেখলাম তাদের প্রত্যেকের হাতেই তলোয়ার রয়েছে। আমার অভিভাবক তাড়াতাড়ি আমার কাছে এসে বললেন, সর্বনাশ, আমরা আরাকানি দস্যুদের হাতে পড়েছি। ডাকাতের হাতে পড়েছি শুনে আমার সর্বাঙ্গ হিম হয়ে গেল। মুখ দিয়ে কোনো কথা বেরোলো না। বজরায় আমাদের সঙ্গে 2 জন বরকন্দাজ ছিল। কোল মিলে ঘুম ভেঙে যাওয়াতে তারা বলল, বলতে বলতে তারা উঠল। উঠে যা দেখলো তাতে মুহূর্তের জন্য তারাও একটু থতমত খেয়ে গেল, কিন্তু সে মুহূর্ত মাত্র। পরক্ষণেই তারা তলোয়ার খুলে বজরার দরজা চেপে দুজনে দাঁড়িয়ে বলল, খবরদার, এদিকে এসো না। যতক্ষণ হাতে তলোয়ার আছে ততক্ষণ কারো সাধ্য নেই এই মনিবের চুলটিও স্পর্শ করে। আমাদের নৌকায় 6 জন মাঝি, 2 জন বরকন্দাজ, 2 জন চাকর, আমার অভিভাবক ও আমি। এদিকে ডাকাতেরা প্রায় 7-8 জন। বরকন্দাজের কথা শুনে একজন ডাকাত হো হো করে হেসে উঠল। কি বলছ? অকুল সমুদ্রে রাত্রির নিস্তব্ধতার মধ্যে সেই বিকট হাসি আকাশে প্রতিধ্বনিত হল। সে হাসিতে আমার বুকে রক্ত যেন শুকিয়ে গেল। পর মুহূর্তেই অস্ত্রের ঝনঝন আওয়াজ আমার কানে গেল। তাকিয়ে দেখি উভয় পক্ষে ঘোর যুদ্ধ আরম্ভ হয়েছে। দেখতে দেখতে বরকন্দাজদের তলোয়ারের আঘাতে 2 জন দস্যু জলের মধ্যে পড়ে গেল, কিন্তু পর মুহূর্তেই আমাদের একজন বরকন্দাজের দস্যুদের হাতে প্রাণ হারালো। আমি ভয় একেবারে আড়ষ্ট হয়ে গিয়েছিলাম। তারপর সেই ভয়ানক দৃষ্টি চোখের উপর দেখে আমার চোখ আপনা হতে বন্ধ হয়ে গেল। ক্রমে যেন আমি জ্ঞান হারালাম। তারপর যে কি হলো তার
কিছুই জানতে পারলাম না। কতক্ষণ এইভাবে জ্ঞান হারিয়ে পড়েছিলাম জানি না। যখন চেতনা হলো তখন ধীরে ধীরে চোখ খুললাম। চেয়ে দেখলাম আমাদের সে বজরাও নেই, আর সঙ্গের লোকজনও নেই। একখানি খালি নৌকার উপর আমি শুয়ে আছি। রাত্রি তখন ভোর হয়েছে। আমি ধীরে ধীরে নৌকার উপরে উঠে বসলাম। উঠে দেখি একটা খালের মধ্যে দিয়ে নৌকাখানি যাচ্ছে। সেখানে ছিপ নৌকা। ছিপটি বইছিল 8-10 জন খুব বলিষ্ঠকায় লোক। কাজেই নৌকা যেন তীর বেগে ছুটছিল। রাত্রি ভোর হয়েছিল, কিন্তু সেই খালের দুই কূলে এত ঘন জঙ্গল যে সূর্যের আলো তার মধ্যে প্রবেশ করতে পারে না। আমি সেই অল্প আলোতেই যা দেখলাম তাতে বুঝতে পারলাম যে এরাই গত রাতের সেই আরাকানি দস্যু দল। আমাদের বজরা লুটপাট করে আমাকে সঙ্গে ধরে নিয়ে যাচ্ছে। আমি উঠে বসা মাত্র পিছন দিক থেকে কি একজন বলে উঠল, কি গো বাবু, ঘুম ভাঙল? সেই কথায় ফিরেছে আমি দেখলাম যে লোকটি আমাদের সঙ্গ নিয়েছিল এসেই। তখন আমি সব বুঝতে পারলাম। মেলায় আমার চলাফেরা ভাবগতিক দেখে সকলেই মনে করেছিল যে আমরা খুবই বড় লোক। এই লোকটাও তাই মনে করে আমাদের সঙ্গ নিয়েছিল এবং দূরে দূরে থেকে খোঁজ খবর নিচ্ছিল। পরদিন যে মগবালকটি আমার সঙ্গে ফিরেছিল এবং যাকে শেষে আমি এর সঙ্গে কথা বলতে দেখেছিলাম, সেও বোধহয় এদেরই লোক, এবং বোধহয় ওই উদ্দেশ্যেই আমার সঙ্গে সঙ্গে সমস্ত দিন সে কাটিয়েছিল। তখন সেই মগবালকটির সঙ্গে অত ভাব করেছিলাম বলে মনে একটা অনুতাপ হলো। সেই লোকটার কথায় কোনো উত্তর না দিয়ে আমি তাকে জিজ্ঞাসা করলাম, আমাদের বজরা কোথায়? আমাদের লোকজন কোথায়? তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আমি যাব না তোমাদের সঙ্গে। তো তোমরা আমাকে আমার সঙ্গীদের কাছে দিয়ে এসো, আমাকে ছেড়ে দাও। এই কথা শুনে নৌকার লোকগুলো সকলেই একসঙ্গে বিকটভাবে হেসে উঠল। সে হাসিতে আমি চমকে উঠলাম। তোমাদের বজরার লোকজন এতক্ষণ জলের নিচে বিশ্রাম করছে। সেখানে যাওয়ার থেকে বোধহয় আমাদের সঙ্গে যাওয়া মন্দ নয়। আর কেই বা তোমাকে সেখানে দিয়ে আসতে যাবে বলো? হ্যাঁ, বুঝলাম ডাকাতেরা আমাদের সঙ্গের লোকজনকে হত্যা করে বজরা সমেত সমুদ্রের জলে ডুবিয়ে দিয়েছে। প্রথম প্রথম আমার মনে খুব ভয় হয়েছিল, কিন্তু যখন শুনলাম যে ডাকাতেরা আমাদের বজরা ডুবিয়ে দিয়েছে, সঙ্গের লোকজনকেও হত্যা করে ফেলেছে, এবং যখন দেখলাম যে আমি সম্পূর্ণভাবে ওদের হাতেই পড়েছি, তখন আমার ভয় একেবারেই যেন চলে গেল। বিপদে পড়বার ভয়েই লোকে ভয় পায়, কিন্তু বিপদের মধ্যে পড়লে তখন আর সেই ভয় থাকে না। আমারও তাই হলো। আমি রেগে উঠে বললাম, জলে ডুবে মরতে হয় সেও ভালো, তবু তোমাদের সঙ্গে আমি যাব না। চোর ডাকাতের সঙ্গে একসাথে থাকার থেকে আমার মরাও ভালো। নামিয়ে দাও তোমরা আমাকে, এখানে নামিয়ে দাও। লোকটি আবার তেমন বিকট করে হেসে উঠল এবং অন্যরা তার হাসিতে যোগ দিল। বলল, কোথায় নামবে? এখানে। এই যে সুন্দরবন, এখানে জলে কুমির, ডাঙায় বাঘ, সে কথা কি জানো না? সত্যি চারিদিকে ঘন জঙ্গল। তখন ভাবলাম, কথা তো মিথ্যে নয়। আমাকে ডাকাতেরা সুন্দরবনের মধ্যে নিয়ে এসেছে। এখানে এই ভয়ঙ্কর স্থানে কোথায় গিয়েই বা দাঁড়াবো? বুঝলাম এদের সঙ্গে জোর করে লাভ নেই। বাধ্য হয়েই আমাকে এদের প্রস্তাবে রাজি হতে হলো। আমি আর কোনো কথাই বললাম না। নীরবে নিজের অদৃষ্ট চিন্তা করতে লাগলাম। সেই নৌকার উপর বসে বসে বাড়ির কথা, দাদামশাইয়ের কথা, মা বাবার কথা, ভাই বোনের কথা সমস্ত একে একে মনে পড়তে লাগলো। তখন একবার মনে হয়েছিল, কেন সকলের অবাধ্য হয়ে গঙ্গাসাগর এসেছিলাম। এই ঘটনার মূলে আমি নিজেই। আমার জন্যই এতগুলো লোক ডাকাতের হাতে প্রাণ হারালো। আমার চলাফেরা ভাবগতিক দেখেই
ডাকাতেরা সন্দেহ করেছিল। আমি না আসলে তারা কোনো সন্ধানই পেত না। আর দাদামশাই সমস্ত রাত্রি কপিলমুনির মন্দিরে ছিলেন। ভোরবেলা নদী তীরে এসে বজরা দেখতে না পেয়ে তিনিই বা কি করছেন কে জানে। তবে একটা কথা, ডাকাতেরা সকলকে হত্যা করলো, কিন্তু আমাকে কেন হত্যা করলো না? আর কেনই বা আমাকে তারা সঙ্গে নিয়ে আসলো? এইসব নানান চিন্তা মাথায় আসতে লাগলো। সেই সময় হঠাৎ একটা বিকট শব্দ শুনে চমকে উঠলাম। সেই লোকটা বলল, ওই শুনছ, এখানে নামবে? ওই যে দেখো। হ্যাঁ। আমি ডাঙার দিকে চেয়ে দেখলাম একটা প্রকাণ্ড বাঘ দাঁড়িয়ে আছে। বুঝলাম সেই বিকট শব্দ আর কিছু নয়, এই বাঘেরই ডাক। সেই গভীর জঙ্গলের মধ্যে সেই খালে অনেক ঘুরে ফিরে নৌকাখানি একটা স্থানে গিয়ে লাগলো। সেখানে পৌঁছানো মাত্রই সেদিনের সেই মগবালকটি কোথা থেকে দৌড়ে আসলো এবং এসে বলল, ভাই এসেছো? এই আমাদের বাড়ি। আমি বড় আশ্চর্য হয়ে তাকে জিজ্ঞাসা করলাম, কেন? আমি যে আসবো তুমি কি জানতে? সে বলল, বাবা বলেছিল যে আমি যদি তার কথা মতো কাজ করি তবে আমার খেলার সঙ্গী করবার জন্য তোমাকে এনে দেবে। প্রথমটা নৌকাতে বসেই আমি মনে করেছিলাম যে এরা যেখানে গিয়ে নৌকা রাখবে সেখান থেকে পালিয়ে যাব। কিন্তু পরে দেখলাম এই অজানা অচেনা স্থানে, এই ভয়ঙ্কর সুন্দরবনের মধ্যে এরা আমার একমাত্র আশ্রয়। এদের থেকে পালাতে চেষ্টা করা বৃথা। আর পালিয়ে যাবই বা কোথায়? চারিদিকে হিংস্র জন্তু জানোয়ার। সেদিন বিকালেই একটা ঘটনায় আমি আরেকটু হলেই মারা পড়তাম। বিকালে আমি ও সেই মগবালকটি বেড়াতে গিয়েছিলাম। এক স্থানে দেখলাম একরকম বনো ফুল ফুটে রয়েছে, আর তারই একটা হাতে নেবার বড় ইচ্ছে হলো। আমি ধীরে ধীরে জলের কাছে গেলাম। একটা ফুল ধরবার জন্য যেই হাত বাড়িয়েছি অমনি সেই মগবালকটি একটা চিৎকার করে উঠল, এই 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 না 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 না, ওই ওটা ধরো না, ওটা ধরো না। আমি সেই চিৎকারে চমকে উঠে পা পিছলে জলে পড়ে গেলাম। জলের স্রোতে খানিকটা দূরে ভেসে গিয়ে উঠলাম, কিন্তু উঠে যা দেখলাম তাতে আমার হাত পা একেবারে আড়ষ্ট হয়ে গেল। আমার সেই অবস্থা দেখে আমার সঙ্গী দৌড়ে এসে জলে ঝাঁপিয়ে পড়ল এবং হাত ধরে আমাকে টেনে তীরে নিয়ে তুলল। আমি যখন সেই ফুলটির প্রত্যাশায় জলের কাছে গিয়েছিলাম, তখন জঙ্গলের ভিতর থেকে একটা প্রকাণ্ড বাঘ ও একটা প্রকাণ্ড কুমির একই সময় আমাকে লক্ষ্য করছিল। বাঘটি যখন আমাকে ধরবার জন্য লাফ দেয়, তখন আমার সঙ্গী বালকটি তা দেখতে পেয়ে চিৎকার করে ওঠে এবং আমি ঠিক সেই সময়ই জলের মধ্যে পা পিছলে পড়ে যাই। এদিকে ঠিক যে সময় বাঘ লাফ দেয়, কুমিরও ঠিক সেই সময়ই আমাকে ধরতে আসে। কিন্তু ভগবানের কৃপায় পা পিছলে জলে পড়ে যাওয়াতে আমি দুজনের হাত থেকেই রক্ষা পাই। আর বাঘটা আমাকে ধরতে লাফ মেরে গিয়ে পড়ে সেই কুমিরের প্রকাণ্ড মুখের মধ্যে। মগ বালকটির সাথে অতি অল্প দিনের মধ্যেই আমার খুব ভাব হয়ে গেল। কিসে আমি খুশি হব, কি করলে সুন্দরবনের সেই জঙ্গলবাসের কষ্ট আমার দূর হবে, সে কেবল দিনরাত্রি সেই চেষ্টাই করত। তার নাম ছিল মুংনু। আমি তাকে মনু বলে ডাকতাম। মনুর মাও আমাকে নিজের ছেলের মতোই দেখতেন। আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবহীন সেই জঙ্গলে যাতে আমি মায়ের অভাব না বুঝতে পারি, তিনি প্রাণপণে সেই চেষ্টাই করতেন। সেই নিষ্ঠুর দস্যু দলের মধ্যে যে এমন দুটি স্নেহমাখা কোমল হৃদয় আছে, তা আমি আগে বুঝতে পারিনি। বাস্তবিকই মনু আর তার মায়ের যত্ন, আদর, স্নেহ ও ভালোবাসায় আমি কোনো কষ্ট বা অভাবই বোধ করতাম না। বাড়ির জন্য প্রথম প্রথম যে কষ্ট হতো, তাও যেন ক্রমে ভুলে যেতে লাগলাম। মনু ছায়ার মতো সর্বদাই আমার সঙ্গে সঙ্গে থাকে। আমরা একসাথে খাই, শুই, একসাথে বেড়াতে যাই। মনু আমার
প্রায় সমবয়সী ছিল, তবে তার বুদ্ধি ছিল বেশ তীক্ষ্ণ। আমার বয়স তখন ওই 13 বছর। ইংরাজিতে আমি যেসব বাঘ ভাল্লুকের গল্প পড়েছিলাম মনুকে তা বলতাম। তাছাড়া রামায়ণ মহাভারতের গল্পও তাকে শোনাতাম। খেলা, গল্প করা আর খাওয়া ছাড়া আমাদের আর তেমন কোনো কাজ ছিল না। মনু ও সুন্দরবনের বাঘ ভাল্লুকের অনেক গল্প আমাকে শোনাতো, কিন্তু রামায়ণ মহাভারতের গল্প তার কাছে সম্পূর্ণ নতুন ছিল। সে খুব আগ্রহের সাথে সেই সব গল্প শুনত। ক্রমে তার সেই সব পড়বার একটা আগ্রহ জন্মালো। আমারও ইচ্ছে হলো তাকে লিখতে পড়তে শেখাই। মনু একদিন তার বাবাকে গিয়ে বলল, আমাকে বই এনে দাও, আমি লেখাপড়া শিখব। মনুর বাবা তার কথা শুনে বলল, নতুন ছেলেটা দেখছি তোকে একেবারে বাঙালি করে তুলেছে। লেখাপড়া শিখে তুই কি পণ্ডিতি রকমের ডাকাতি করবি নাকি? লেখাপড়া শিখলে তুই কি আর মানুষ থাকবি? এই বাঙালি ছেলেটার মতো ভীরু হয়ে যাবি, জুজু হয়ে থাকবি। কলম বাঙালি ছেলের অস্ত্র, আর আমাদের অস্ত্র তীর ধনুক, তরোয়ার বন্দুক। বাঙালির ওই কলম অস্ত্রে বাঘ ভাল্লুক শিকার করা যায় না, ডাকাতি চলে না। যে বিদ্যে তোর কাজে লাগবে তুই সেটাই শেখ, অন্য বিদ্যা শিখা তোর কোনো দরকার নেই। কিন্তু মনু ছাড়বার পাত্র নয়। সে বলল, তুমি জানো না তাই ও কথা বলছো। বইয়ে যে সকল বীর পুরুষদের কথা লেখা আছে, যেসব যুদ্ধের কথা লেখা আছে, তা শুনেই তো আমার শরীর গরম হয়ে ওঠে। সেসব যদি আমি নিজে পড়তে পারি তবেই তো আমার সাহস আরও বেড়ে যাবে। তোমরা ডাকাতি করো, লুটপাট করো, আমি রাজাদের সঙ্গে যুদ্ধ করব, আর তাদের হারিয়েই আমি রাজা হব। কথাগুলি বলবার সময় যেন মনুর শরীর উৎসাহে ফুলে উঠছিল। তার চোখজোড়া যেন উজ্জ্বল হয়ে উঠছিল। মনুর বাবা তার কথায় একটু অবাক হয়ে গেল, আর কোনো কথা না বলে তাকে বিদায় করল। মনু আমার সমবয়সী হলেও তার শরীর খুব বলিষ্ঠ ছিল। এত অল্প বয়সে এরকম সাহসী ছেলে আমি এ পর্যন্ত দেখিনি। তীর চালনা, তলোয়ার খেলা এবং বন্দুকের ব্যবহার সে এই বয়সেই খুব সুন্দর শিখে নিয়েছে। তার সঙ্গে থেকে থেকে আমারও সেসব কিছু অভ্যাস হয়ে গিয়েছিল। সুন্দরবনে অনেক মধুর চাক দেখা যায়। সেই সব চাক ভেঙে মধু সংগ্রহ করে কিছু লোকের ব্যবসা চলে। আমাদেরও একদিন শখ হলো একটা চাক ভাঙব। খুঁজে খুঁজে একটা চাকও পেলাম, কিন্তু কাছে গিয়ে দেখি তাতে এত মৌমাছি বসে আছে, একবার যদি তারা টের পায় তাহলে আমাদের চাক ভাঙার শখ মিটিয়ে দেবে। সুতরাং আমাদের আর চাক ভাঙার সাহস হলো না। মনে দুঃখ নিয়ে বাড়ি ফিরে আসছি এমন সময় একটা হরিণ দেখতে পেলাম। আমরা যখনই বাড়ি থেকে যেতাম তখনই তীর ধনুক ও বন্দুক সাথে নিয়ে বের হতাম, কেননা এই জঙ্গলে কখন কোন বিপদে পড়ি তার কোনো ঠিকানা নেই। হরিণটা দেখে মনু বলল, বেশ হয়েছে, শুধু হাতে আর বাড়ি ফিরতে হলো না। কিন্তু ও এখান থেকে হরিণটাকে মারবার সুবিধে হবে না। মাঝখানে ওই একটা ঝোপ রয়েছে, ওই যে ওইটা খুব পা টিপে টিপে আসো আমার পেছন পেছন। একটু ওই দিকে ঘুরে গেলে বেশ সুবিধে পাওয়া যাবে। আসো আসো, আস্তে আস্তে আসো। মনুর কথা মতো আমি তার পিছন পিছন চললাম, কিন্তু একটু গিয়েই মনু থমকে দাঁড়ালো। আমি হরিণটার দিকে তাকিয়ে পথ চলছিলাম, হঠাৎ দাঁড়িয়ে পড়তেই একেবারে মনুর গায়ের উপর গিয়ে পড়লাম। সে আমার গা টিপে কানে কানে বলল, চুপ করে দাঁড়িয়ে থাকো, এক চুলো নড়ো না কোথাও, ওই যে ওই দেখো। মনু হাত বাড়িয়ে সামনের দিকে দেখিয়ে দিল, কিন্তু সেদিকে তাকিয়ে যা দেখলাম তাতে আমার সমস্ত শরীর থরথর করে কাঁপতে লাগলো। দেখলাম আমাদের সম্মুখে মাত্র 8-10 হাত দূরে মাটির ঢিপির কোলে একটা বাঘ হরিণটাকে লক্ষ্য করে আড়ি পেতেছে। আমি পাথরের মতো দাঁড়িয়ে আছি। মনুর দেখলাম অসীম সাহস। সে এক হাতে আমাকে এবং এক হাতে বন্দুক নিয়ে স্থির হয়ে এক দৃষ্টে বাঘের দিকে চেয়ে রয়েছে। মনে হলো তার নিঃশ্বাসও যেন পড়ছে না। বাঘটা প্রকাণ্ড,
এত বড় একটা জানোয়ার চলছে, অথচ একটু শব্দ হচ্ছে না। এ বড় আশ্চর্য বোধ হলো। পরে জানতে পেরেছিলাম যে কি জন্য এরা এত নিঃশব্দে চলতে পারে। বিড়ালের পায়ের পাতার মতোই এদের আঙুলের মাথায় খুব তীক্ষ্ণ নখ আছে। প্রয়োজন মতো সেই নখ বের হয় এবং অন্য সময় তা ভিতরে ঢুকে থাকে। তখন পায়ের পাতাটি বেশ গদির মতো হয়, সুতরাং হাঁটবার সময় কিছুমাত্র শব্দ হয় না। সে যাই হোক, এবার বাঘ আড়ি পেতে এক লাফে গিয়ে হরিণটার উপর পড়ল এবং তার সম্মুখের পায়ের এক আঘাতেই হরিণটার ঘাড় ভেঙে ফেলল। তারপর তাকে নিয়ে জঙ্গলের মধ্যে প্রবেশ করল। আমরাও প্রাণ নিয়ে সে যাত্রা বাড়ি ফিরলাম। আর একদিন একটা বাঘ ভারী জব্দ হয়েছিল। তার চেয়ে দুর্দশা হয়েছিল বলি শোনো। সুন্দরবনের বাঘ তো বটেই, মহিষগুলো বড় ভয়ঙ্কর। অত বড় ও বলবান মহিষ অন্য কোথাও আছে কিনা সন্দেহ। বাঘ মহিষে সুন্দরবনে প্রায় লড়াই হয়। কখনো বাঘের জিত হয়, আর কখনো বা মহিষকে জিততে দেখা যায়। সে যাই হোক, একদিন একটা মহিষের বাচ্চা চড়তে চড়তে দল থেকে একটু দূরে গিয়ে এসে পড়েছিল। একটা বাঘ বেচারাকে দেখে লোভ সামলাতে না পেরে যেই তাকে ধরবার জন্য লাফ দিতে যাবে, এমন সময় বাচ্চাটি তা দেখতে পেয়ে চিৎকার করে উঠল। আর সেই শব্দে একেবারে 6-7টা মহিষ সেই দিকে দৌড়ে আসলো। বাঘ তখন পলায়নের সময়টুকুও পেল না। সেই 6-7টা মহিষে মিলে শিং এবং পায়ের আঘাতে বাঘটাকে ক্ষত বিক্ষত করে প্রায় মেরেই ফেলল। কয়েকদিন ধরে একটা বাঘ আমাদের বাড়ির কাছে ভারী দৌড়াতে আরম্ভ করেছে। রাত্রিরে তার ভয়ে আমাদের ব্যস্ত থাকতে হয়। মাঝে মধ্যেই ঘরের আনাচে কানাচে ছোট কোনো জন্তুর ওপর সে লাফিয়ে পড়ছে, কখনো উঠোনের ওপর দাঁড়িয়ে ডাক ছাড়ছে। সকালে উঠে প্রতিদিনই দেখতে পাই এখানে একটা হরিণের মাথা, ওখানে দুটো শুয়োরের দাঁত, কোথাও বা খানিকটা মহিষের পা। দিন কতক বড়ই ব্যতিব্যস্ত করে তুলল। বাঘটাকে মারবার জন্য খুব চেষ্টা হতে লাগলো। তীর ধনুক ও বন্দুক নিয়ে সকলে ফিরতে লাগলাম, কিন্তু সে এত সতর্কভাবে চলাফেরা করত যে কোনো মতেই তাকে মারতে পারা গেল না। একদিন এক ঝোপের কাছ দিয়ে আমরা যাচ্ছিলাম। এমন সময় ঝোপের আড়ালে পায়ের শব্দ পেয়ে মনে করলাম বোধহয় বাঘ যাচ্ছে। বন্দুক ভরাই ছিল। ঠিক করে হাতে নিয়ে ঝোপের ভিতর দিয়ে উঁকি মেরে দেখতে গেলাম, কিন্তু দেখলাম বাঘ নয়, একটা গন্ডার। যথালাভ। আর গন্ডারও বড় সাধারণ শিকার নয়। মনু বলল, গন্ডার তো গন্ডারই সই। খুব আস্তে আস্তে আমার সঙ্গে এসো, একটু ঘুরে গিয়ে গুলি করতে হবে। এসো এসো। আমি দেখলাম সেই ঝোপের আড়াল থেকে গুলি করাই সুবিধা। আমরা গন্ডারটিকে বেশ ভালো দেখতে পাচ্ছি, অথচ সে আমাদের কিন্তু দেখতে পাচ্ছে না। কোনো বিপদের আশঙ্কা নেই, নির্বিঘ্নে গুলি করা যাবে। মনুকে সে কথা বলায় সে বলল, গন্ডারের চামড়া অনেক মোটা হয়, তাতে গুলি বসে না। এখান থেকে ওর শরীরের যে পাশ দেখা যাচ্ছে, গুলি করলে সেগুলি ওর গায়ে বসবে না, অথচ বন্দুকের আওয়াজে শিকার পালিয়ে যাবে। গন্ডারকে মারতে হলে ওর নাকের ভেতর দিয়ে গুলি করতে হবে। আমাদের ওর সামনের দিকে যেতে হবে ঘুরে। এদিকে আসো, এদিকে চলো চলো। এই বলে মনু আগে আগে চলল। আমিও তার সঙ্গে সঙ্গে গেলাম এবং এমন একটি জায়গায় গিয়ে দাঁড়ালাম যেখান থেকে গন্ডারের নাকটি বেশ লক্ষ্য হয়। তখন মনু আমাকে বলল, ওই যে ঠিক নাক বরাবর গুলি করবে, সাবধানে। হ্যাঁ সাবধানে কিন্তু। এত বড় একটা জানোয়ার শিকার করে একটু যশ লাভ করবার আশা আমার যে হয়নি তা নয়, কিন্তু আমার হাত তখনও খুব সড়গড় হয়নি। বিশেষত অত বড় শরীরটার সমস্তই বাদ দিয়ে কোথায় নাকের একটা ক্ষুদ্র ছিদ্র,
সেইখানে গুলি করতে হবে। কাজেই আমি রাজি হলাম না। আরে বন্দুকটা ঠিক করে দাঁড়াও, যদি গুলি নাকে না লাগে আর আমাদের দিকে তেড়ে আসে তবে আর রক্ষে থাকবে না। এই বলে সে বন্দুক তাক করল। গন্ডারটা চোখ বুজেছিল, আমাদের দেখতে পায়নি। আমরা মনে করলাম ভারী সুবিধাই হয়েছে। গন্ডারটা আমাদের দেখতে পায়নি বটে, কিন্তু তার শরীরের ওপর গোটা কয়েক পাখি বসেছিল। তারা আমাদের দেখে ভারী ডাকাডাকি আরম্ভ করলো। শেষে ডাকাডাকি ছেড়ে গন্ডারটার চোখ মুখে পাখার ঝাপটা মারতে লাগলো। বললাম, ওরা এরকম করছে কেন? ওরা বুঝতে পেরেছে যে আমরা গন্ডার শিকার করতে এসেছি, তাই ওকে সাবধান করে দিচ্ছে। এটা জঙ্গল, এখানে শিকারের গন্ধ পেলে একজন আরেকজনকে সাবধান করে দেয়। বলতে না বলতেই ঝাপটা খেয়ে গন্ডারটা তখন চোখ খুলল, আর চোখ খুলে আমাদেরকে দেখেই ভোঁ দৌড়। মনু যদিও ঠিক সেই সময়ই বন্দুকের ঘোড়া টেনেছিল, কিন্তু গুলি সে পর্যন্ত পৌঁছাতে না পৌঁছাতেই গন্ডারটা সরে যাওয়ায় গুলি লাগলো না, আর শিকারও পালালো। বেলা তখন অনেক হয়েছে, কাজেই সেদিনকার মতো আমরা বাড়ি ফিরে এলাম। বাড়ি ফেরার পর মনুর বাবা জিজ্ঞাসা করলো, কে আজকে শিকার করলে? আমরা সকল ঘটনা তাকে বললাম, এবং এমন বড় একটা শিকার পাখিগুলোর জ্বালায় হাতছাড়া হলো বলে দুঃখ প্রকাশও করলাম। মনুর বাবা সেই কথা শুনে বলল, ও আমার প্রায়ই হয়, কেবল গন্ডার কেন, পাখির জ্বালায় অনেক শিকারই ওই রকম হাত ছাড়া হয়। গন্ডারের গায়ে একরকম খুব ছোট ছোট পোকা আছে, যারা গন্ডারকে বড় যাতনা দেয়। পাখিরা সেই পোকা ঠোঁট দিয়ে খুঁটে খুঁটে খায়। হতে গন্ডারের উপকার হয় আর পাখিদেরও পেট ভরে। শুধু শরীরের নয়, নাকের মধ্যে, চোখের কোণে, কানের কি মুখের ভিতর থেকেও এরা ওই পোকা খুঁটে খুঁটে বের করে। আর এই পাখিরা যে কেবল পোকার হাত থেকে গন্ডারকে রক্ষা করে তা নয়, মানুষের হাত থেকেও এদের রক্ষা করে। যখনই গন্ডারের কোনো বিপদের দেখে তখনই এরা খুব চিৎকার আরম্ভ করে, তাতেই গন্ডারের হুঁশ হয়। গন্ডার তখন বিপদ বুঝতে পেরে সেখান থেকে পালায়। এরা শুধু গন্ডার নয়, গরু, মহিষ এদেরও গায়ে বসে। এরকম পাখিকে তোমরা ঠোকরাতে দেখে থাকবে, তাদেরও ওই একই কাজ। এ তো গেল গরু, মহিষ, গন্ডার প্রভৃতির কথা। পিঠের ওপর বেশ ঠোকরাচ্ছে, ব্যথা পেলে বড়জোর একবার শিং নাড়া দেবে, আর তখনই পাখিরা উড়ে সরে যায়। কিন্তু যেখানে বিপদের বিলক্ষণ আশঙ্কা আছে সেখানেও পাখিদের খুব বেশি যেতে দেখা যায়। একবার আমি দেখলাম জলার ধারে একটা প্রকাণ্ড কুমির চোখ বুজে হাঁ করে বেশ স্থিরভাবে পড়ে আছে। আমি মনে করলাম বেশ সুবিধাই হয়েছে, ঠিক মুখের ভেতর গুলিটি চালিয়ে দিলেই কাজ হবে। এই ভেবে যেমন বন্দুক তুলেছি অমনি কতগুলো পাখি ভারী ডাকাডাকি করতে শুরু করল। কুমিরটা সেই ডাকে চোখ খুলেই মুহূর্তের মধ্যে জলে লাফিয়ে পড়ল। আমার গুলি করা আর হলো না। আরে কথায় কথায় আসল কথাটাই ভুলে গিয়েছি। সেই বাঘ কিন্তু এ পর্যন্ত কোনো মতে মারা পড়ল না, কিন্তু একদিন ভারী মজা হলো। সকালবেলা বাঘের ভয়ানক ডাকে আমাদের ঘুম ভেঙে গেল। আমি তো রীতিমতো চমকে উঠলাম। উঠে শুনলাম মনুর বাবা বলছে, আপদ ঝুঁকেছে, বাঘ ফাঁদে পড়েছে, চলো চলো সবাই চলো। তখন আর এক মুহূর্ত দেরি না করে তীর, ধনুক, বন্দুক ও লাঠি প্রভৃতি নিয়ে সকলেই বাইরে গেল। আমরাও সঙ্গে গেলাম। বাঘটাকে মারবার জন্য যেমন সকলে বন্দুক ও তীর, ধনুক নিয়ে বেড়াতো, তেমনি এক জায়গায় জাল দিয়ে একটা ফাঁদও পাতা হয়েছিল। অনেক সময় এই সকল ফাঁদে বাঘ ধরা পড়ে। আমরা গিয়ে দেখলাম আমাদের সেই জালে বাঘটা ধরা পড়ে ভয়ানক তর্জন গর্জন করছে, আর জাল ছিঁড়ে বের হওয়ার জন্য ভারী লম্পছম্প করছে। কিন্তু বেশিক্ষণ লম্পছম্প করতে হলো না। জালের মধ্যে বেশিক্ষণ রাখাটা নিরাপদ নয় বলে তখনই গুলি করে তাকে মেরে ফেলা হলো। কিছুকাল পরে মনু একদিন চুপি চুপি এসে আমায় বলল, চলো আজ শিকারে যাব। বললাম, কোথায়? শেখের ট্যাকে। সেটা আবার কোথায়? চলো না, দেখাবো।
দুপুরের আগে খাওয়া সেরে দুজনেই রওনা হলাম। মনুদের বাড়িতে ভাত খেতে প্রথম প্রথম বড় অসুবিধা হতো। মনুকে বলতাম, মনু, এটা কি? এটা এটা শুটকি মাছ। আমি না পারবো না খেতে, কখনো না। কেন? ওই অন্নপ্রাশনের ভাত উঠে আসবে যে। আরে 2-5 দিন খেতে খেতে ভালো লাগবে, দেখো। হ্যাঁ, তারপর কখনো লাগে? আচ্ছা, দেখে নিও তাহলে। সেই থেকে মাস 2 কাটে। শুটকি মাছে আর দুর্গন্ধ পাই না, মন্দ লাগে না। ও জিনিসটা বেশ ভালোই লাগে আজকাল। মনুর কথাই ঠিক। মনুদের বাড়ির নিচে ছোট্ট একটা খাল। সেই খালের ধারে ছিল একটা ডিঙি বাঁধা। দুজনে ডিঙিতে গিয়ে তো উঠলাম। খানিক পরে আর একজন ছেলে এসে আমাদের সঙ্গে যোগ দিল। জিজ্ঞাসা করে জানলাম ওর নাম নিবারণ মাঝি। মনুদের নৌকা চালায় যে মাঝি, সে তারই ছেলে। সে খুব ভালো নৌকা চালায় বলেই তাকে সাথে নেওয়া হলো। একটা জিনিস দেখলাম, নিবারণ একটা থলিতে অনেক চিঁড়ে মুড়ি এনেছে। এত চিঁড়ে মুড়ি আনার কারণটা তখন বোঝা যায়নি বটে, কিন্তু বেশি দেরিও হলো না বুঝতে। খালের পাশে কেওড়া ও গোলপাতা বনের গায়ে ছলাৎ ছলাৎ করে জোয়ারের জল লাগছে। রোদ পড়ে চকচক করছে নদীর জল। ঘন নিবিড় অরণ্যের বনবৃক্ষের গুঁড়িতে গুঁড়িতে জলের কম্পমান স্রোতধারার ছায়া। আমার মনে চমৎকার একটা আনন্দ হলো, মুক্তির একটা আনন্দ, যা ঠিক ব্যাখ্যা আমি দিতে পারবো না। দাদামশায়ের সঙ্গে সুন্দরবনে না আসলে হে আনন্দ পেতাম না। ছিলাম ক্ষুদ্র গৃহকোণে আবদ্ধ 13 বছরের বালক। বিশাল পৃথিবীর বুকে যে কত আনন্দ, কি যে তার রূপের মহিমা, আমার কাছে তো তা সম্পূর্ণ অজানা ছিল। নিবারণ অনেক দূরে নিয়ে এসেছে বনের। প্রকৃতি এখানে একটু অন্যরকম। বনের দিকে চেয়ে দেখি একটা গাছে অনেক বাতাবি লেবু ফলে আছে, ডাঙার খুব কাছে। বললাম, নিবারণ, নিবারণ, থামাও না ভাই, থামাও। নিবারণ ডিঙি ভালো করে না থামিয়ে ডাঙার দিকে চেয়ে বলল, কি? ওই দেখো, পাকা বাতাবি লেবু। আরে না বাবু, ওই যে দেখো না। এ মনো, এ চেয়ে দেখো ভাই। নিবারণ হেসে বলল, তাহলে একটা খেয়ে দেখবে নাকি বাবু? হ্যাঁ, কেন? আরে ওটা হলো পশুর ফল, পাখিতে খায়। মানুষের খাবার থাকলে কি আর ওটা গাছে থাকতো বাবু? মনুও হেসে নিবারণের কথায় সায় দিল। খালের মুখ গিয়ে একটা বড় নদীতে পড়ল। তার অপর পার দেখা যায় না। এইবার আমাদের ডিঙি সামনের এই বড় নদীতে পড়বে। নদীর চেহারা দেখে আমার বুকের মধ্যে কেমন একটা হয়ে উঠল। এত ঢেউ কোনো নদীতে হতে পারে? বললাম, এ কি নদী ভাই? নিবারণ এ অঞ্চলের অনেক খবর রাখে। সে বলল, পশর নদী বাবু, খুলনা জেলার বিখ্যাত নদী, হাঙর কুমিরে ভরা। শিবসার পশর যেখানে মিশেছে, সে জায়গা দেখলে তোমার দাঁত লেগে যাবে ভাই। খুব বড়? সাগরের মতো। সেখানে একটা জিনিস আছে, একদিন নিয়ে যাবো খন। কি জিনিস? না, এখন বলবো না, আগে সেখানে নিয়ে যাবো একদিন। এইবার পশর নদীতে আমাদের ডিঙি পড়ল। কুল থেকে ক্রমশ দূরে চলল। খানিকটা গিয়ে হঠাৎ নিবারণ দাঁড় ছেড়ে দাঁড়িয়ে বহু দূর ওপারের দিকে চেয়ে দেখে বলল, কি ওটা? মনু বলল, কই, কি? ওই দেখো, একটু একটু দেখা যাচ্ছে। কি জিনিস ওটা? আমিও ততক্ষণে ডিঙির ওপর দাঁড়িয়ে পড়েছি। ভালো করে তাকালাম বটে, কিন্তু কিছু দেখা গেল না। নিবারণ নদীতে পাড়ি দিতে দিতে প্রায় মাঝখানে আসলো। এবার বেশ দেখা যাচ্ছিল ব্যাপারটা কি। একপাল হরিণ কেওড়া বনে জলের ধারে চড়ছে। একটা হরিণ কেওড়া গাছের গুঁড়ির গায়ে সামনের 2 পা উঁচু করে গাছের ডালের কচি পাতা চর্বণ করছে। কি সুন্দর ছবিটা। নিবারণ মনুকে বলল, ভাই, আজ যাত্রা ভালো। ওই হরিণের পালের মধ্যে একটা মারা পড়বে না? একটাতে 1 মণ মাংস, 2 মণ মাংসওয়ালা হরিণও এর মধ্যে আছে।
মনু বলল, চলো চলো তাইলে। আচ্ছা, শক্ত করে হাল ধরতে যদি না সাহস করো তবে তুমি দাঁড় নাও। এর নাম পশর নদী, খুব সাবধান এখানে। মনু নির্ভয়ে কণ্ঠে বলল, মগের ছেলে অত ভয় করে না, একটা হাল ধরতে পারবো না? খুব পারবো, টানোদার। এত বড় নদীতে পাড়ি দিতে অনেকক্ষণ লাগলো। আমরা যেখানে নামলাম সে জায়গাটা একেবারে জনহীন অরণ্য। একটু দূরে একটা ছোট খাল জঙ্গলের মধ্যে ঢুকেছে, তীরে কলপাতা ও বেতের ছোপ। কিন্তু কোথায় হরিণ? সব সরে পড়েছে নাকি? মনু তবু ছাড়বার পাত্র নয়। সে নৌকা থামিয়ে আমাদের সঙ্গে করে ডাঙায় নামলো। বলল, চলো জঙ্গলের মধ্যে এগিয়ে দেখি। নিবারণ হরিণের পায়ের দাগ অনুসরণ করে অনেক দূর নিয়ে চলল আমাদের। এক জায়গায় একটা কি ছুঁচলো কিছু আমার পায়ে ঢুকে যেতেই আমি বসে পড়লাম। ভয় হলো সাপে কামড়ায় নিত। নিবারণ ছুটে এসে আমাকে তুলে দাঁড় করালো। বলল, আরে আরে, রক্ত পড়ছে যে। এ বাবা, শুলো ফুটেছে দেখছি। সাবধানে যেতে হয় জঙ্গলের মধ্যে। শুলো কি? আরে গাছের শেকড় উঁচু হয়ে থাকে কাদার উপরে, তাকে শুলো বলে। মনু বলল, আমারই বলতে ভুল হয়ে গিয়েছিল। শুলোর জন্য একটু সাবধানে হেঁটো কিন্তু জঙ্গলে। জঙ্গলের শোভা সে স্থানটিকে মনোহর করেছে। কেওড়া ও গরান গাছের মাথায় একরকম কি লতার বেগুনি ফুল, বড় গাছে এক প্রকারের সাদা ফুল। জোয়ারের জলে নেমে শুলোর দল কাদার উপর মাথা তুলে ষাঁড়বন্দি বর্ষার মতো ফলা খাড়া করে দাঁড়িয়ে আছে। কুকুর স্বরে কি একটা পাখি ডাকছে। নিবারণ থমকে দাঁড়িয়ে বলল, দাঁড়াও দাঁড়াও, মাছ জটা ডাকছে। কাছেই বাঘ আছে কোথাও। ওরা হরিণদের জানিয়ে দেয় ডাক দিয়ে। ভারী চালাক পাখি, বুঝলে? মনু বলল, আরে বাঘ নয়, মানুষ বাঘা, মানে আমরা, বুঝলে? তাও হতে পারে, তবে এ ত্রিসীমানায় হরিণ থাকবে না আর। আমি বিস্ময়ের সুরে বললাম, তাই নাকি? দেখো, ও আমার কতবার পরখ করা। এসব বনে নানা অদ্ভুত জিনিস আছে। এই একরকম গুবড়ে পোকা আছে, বুঝলে? তাদের গা আবার অন্ধকারে জ্বলে। হাঙুরের শিঙি মাছ আছে, কাঁটা হেনে তোমার সমস্ত শরীর অবশ করে দেবে। হ্যাঁ, নিবারণের কথাই ঠিক। আমরা খাল পাড় পর্যন্ত খোঁজ করেও হরিণের দলের কোনো সন্ধানই পেলাম না। এক জায়গায় কাদার উপর মোটা কাঠের গুঁড়ি টেনে নিয়ে যাবার একটা দাগ দেখতে পেয়ে নিবারণ মনু একসঙ্গে ভয়ে সুরে বলে উঠল, ওরে বাবা, এ কি? কিছুই বুঝতে না পেরে বললাম, কি এটা? নিবারণ বলল, বড় অজগর সাপ এখান দিয়ে চলে গিয়েছে, বুঝলে? এটা তারই দাগ। একটু সাবধানে থাকবে সবাই। অজগর বড় ভয়ানক জিনিস, একবার ধরলে ওর হাত থেকে নিস্তার নেই। বলতে বলতেই একটা কেওড়া গাছের দিকে উত্তেজিতভাবে আঙুল দিয়ে দেখিয়ে নিবারণ বলল, ওই ওই দেখো, ওই দেখো, চট করে এসো, চট করে। হ্যাঁ, ওই দেখো। দেখি এক বিকটাকায় সাপ কেওড়া গাছের ডালে জড়িয়ে নিশ্চলভাবে খালের জলের হাত চারেক উপরে ঝুলে রয়েছে। সাপের গায়ের রং গাছের ডালের সঙ্গে একদম মিশে গিয়েছে। তাই সাপটাকে একটা মোটা ডাল বলে ভ্রম হওয়াটা খুব স্বাভাবিক। নিশ্চল হয়ে থাকার দরুন এ ভ্রম না হয়ে যাবার উপায় নেই। আমি কি একটা বলতে যাচ্ছিলাম, নিবারণ বলল, আস্তে, একদম চুপ। কি? আরে দেখো না, চুপ। আমরা গাছের গুড়ির আড়ালে নিস্পন্দ অবস্থায় দাঁড়িয়ে। নিবারণ আমাদের আগের দিকে। কি হয় অবস্থা। মনু হয়তো একটু বোঝে, কিন্তু আমি তো নতুন লোক, কিছুই বুঝি না। ব্যাপার কি? অনেকক্ষণ এইভাবে কাটল। আমি এবার বিরক্ত হয়ে বলে উঠলাম, কতক্ষণ এভাবে থাকা যায়? কেনই বা এখানে খাড়া হয়ে আছি কাঠের পুতুলের মতো? আর সেই সাপও তো আমাদের মতো নিশ্চল। গাছের ডাল নড়ে তো সাপ নড়ে না। এমন সময় একটা আশ্চর্য কাণ্ড ঘটল।
আজও সেই ছবি আমার চোখের সামনে ভেসে ওঠে। একটা বড় সিংহেল হরিণ বেদছোপের পিছন থেকে সন্তর্পণে খালের দিকে আসতে লাগলো। বেদছোপের ডান দিকে একটা ছোট হেতাল গাছ, তারপরই বড় গাছটা, যার ডালে সেই সাপ ঝুলছে। হরিণটা একবার আসে, শুকনো পাতার মচমচ শব্দ হয়, আবার খানিকটা দাঁড়ায়, আবার কি শোনে, আর একটু আসে। সাপের ধ্যানমগ্ন অবস্থা তখন। সে কি হরিণটাকে দেখতে পাচ্ছে না? কই, নড়ছে না তো। হরিণটা এইবার এসে খালের কাদা পার হয়ে জলে নেমে চকিতে একবার এদিক ওদিক তাকিয়ে জলে মুখ দিল। জল খানিকটা পান করল। যেখানে হরিণ জলপানরত, এই সাপের দূরত্ব সেই স্থান থেকে মাত্র 2 হাতের কিছুটা বেশি। হঠাৎ সাপের ধ্যান ভেঙে গেল। বিদ্যুতের চেয়েও বেশি বেগে সেই বিশাল দেহ অজগর দেহ লম্বা করে হরিণের ঘাড় কামড়ে ধরতেই হরিণটা আর্তস্বরে চিৎকার করে উঠল। তারপরে সব চুপ। সাপটা ডাল থেকে নিজের দেহ ছেড়ে ক্রমে ক্রমে হরিণের সমস্ত দেহ জড়িয়ে প্যাঁচের পর প্যাঁচ দিতে লাগলো। খানিক পরে হরিণের শিং আর পা দুটো ছাড়া আর কিছুই দেখা গেল না। গলাটা বোধ হয় প্রথমেই চেপেছিল। মনু ইশারা করে জানালো সে তীর ছুঁড়বে কিনা। নিবারণ ইঙ্গিতে বারণ করল। সাপ তখন হরিণের দেহটাকে পায়ের দিক থেকে গিলতে শুরু করেছে। স্পষ্ট দেখা যাচ্ছে অজস্র লালারস সেই সাপের মুখ থেকে নিঃসৃত হয়ে হরিণের সারা শরীর সিক্ত করছে। যখন পা দুখানা সম্পূর্ণ গেলা হয়ে গিয়েছে, তখন নিবারণ প্রথম কথা বলল। ব্যাস, এবার সবাই কথা বলো। আমি বললাম, বলবো? আরে ভয় নেই, বলো বলো। চোখের সামনে যে বিভৎস দৃশ্য ঘটেছে, বিস্ময়ে ও ভয়ে কেমন যেন হয়ে গেছি আমি। এমনকি অত সাহসী মগবালক মনুর মুখও সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে। চোখে অদ্ভুত এক বিস্ময়ের দৃষ্টি। সে বলল, পালাই, চলো। পালানোর দরকার ছিল বরং আগে, এখন আর কি। কেন? ও সাপ যদি আগে আমাদের টের পেত, তবে ডালের প্যাঁচ খুলে আমাদের আক্রমণ করবার চেষ্টা করত। এখন ওর নড়নচড়ন বন্ধ, এই শিকার গিলছে যে। তাহলে আমরা ওকে শেষ করে দিই। নিবারণ হেসে উঠল, বলল, অত সোজা নয়। কেন? যদি তীর ছুঁড়ে মারি? ছুঁড়ে দেখতে পারো, তবে কিছু হবে না। 2-1টা তীরের কর্ম নয়। অজগর শিকার, বুঝলে? তবে ওর অন্য উপায় আছে। এখন শুধু যা হচ্ছে দেখে যাও। দেখবো আর কি সে বিভৎস দৃশ্য। অত বড় সিঙ্গেল হরিণের প্রায় সমস্তটাই সেই বিরাট অজগর গিলে ফেলেছে, কেবল মুখ আর শিং দুটো বাদে। কিছুক্ষণ পরে মনে হলো একটা বিশলকায় শিংওয়ালা অজগর জলের ধারে হেতাল গাছের নিচে শুয়ে আছে। প্রায় 2 ঘন্টা লাগলো এই সমস্ত ব্যাপারটা ঘটতে। আমরা এসে আবার আমাদের ডিঙিতে চড়লাম। বেলা তখন বেশি নেই। নিবারণ ডিঙি ছাড়ল। পশর নদীতে জোয়ার আসছে। বাতাসের বেগ একটু বেড়ে উঠেছে দেখে মনু বলল, সাবধান, সাবধান। নিবারণ বলল, জোর করে হাল ধরো। আমি বললাম, কেন? কি হয়েছে? কিছু না, সাবধানে থেকো। কিসের ভয়? পরে সে কথা হবে। বেশি দূর যেতে না যেতেই নিবারণের কথার অর্থ বুঝতে পারলাম। জোয়ার বাড়বার সাথে সাথেই মাছ নদীতে জোরে হাওয়া উঠল। এক একটা ঢেউয়ের আকার দেখে আমার মুখ শুকিয়ে গেল। বুকের মধ্যে কেমন একটা করতে লাগলো। সে কি ঢেউ? ঢেউ যে এত বড় হয় তা কি করে জানব? সমুদ্রের বড় ঢেউ হয় শুনেছি, কিন্তু এ তো নদী, এখানে এমন ঢেউ। আমাদের ডিঙি 2 পাশের পর্বত প্রমাণ ঢেউয়ের খোলের মধ্যে একবার
একবার একবার পড়তে লাগলো। আবার খানিকক্ষণ বেশ যায়, আবার ঢেউয়ের পাহাড় উত্তাল হয়ে ওঠে। মনু দেখলাম বেশ ভয় পেয়েছে, বলল, নিবারণ, কি হয়েছে কি? তুমি তুমি হালে এসো, তুমি এসো এদিকে। আমি 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 ঠিক বুঝতে পারছি না। বাই চাপো, বাই মায়। হ্যাঁ, কতটা আছে? কি কি জানি বুঝতে পারছি না, ডাঙা দেখা যায় না। আরে তুমি বসে দেখো না, বসে দেখো না, দাঁড়িয়ে উঠে হাল ধরো। বসে হাল ধরলে জোর পাবে না যে। আমার এই সময় হঠাৎ একরকম মরিয়া হয়ে উঠলাম। মনের ভিতরে একটা সাহস জন্মালো, যদি ওরা বিপন্ন হয় তবে আমার কি উচিত নয় ওদের সাহায্য করা? বললাম, নিবারণ, ও নিবারণ। নিবারণ একটু বিরক্ত হয়ে বলল, আরে কি হয়েছে কি? বলছি আমি তোমার হয়ে বইবো। মরবে নাকি? আরে যেখানে বসে আছো ওখানেই থাকো। তোমাদের সাহায্য করব। এই আবার এসব বকে? দেখছো না নৌকার অবস্থা? হ্যাঁ, দেখেই তো বলছি। এই এই তুমি আর কথা বলবে না তো? যেখানে বসে আছো ওখানেই থাকো। এই ডান দিকে টানো, ডান দিকে। এবার বিশালকায় পশুর উত্তাল হয়ে উঠেছে। এমন দৃশ্য এর আগে কখনো দেখিনি। ডিঙ্গির ডাইনে বাঁয়ে আর কিচ্ছু দেখা যায় না, শুধু পাহাড়ের মতো ঢেউ, জলের পাহাড়। আর সেই পাহাড়ের জলময় আধিক্যতায় আমাদের ডিঙিখানা মোচার খোলার মতো দুলছে, নাচছে, উঠছে, পড়ছে, নাকানি চোবানি খাচ্ছে। এই সময় নিবারণ চিৎকার করে উঠল, সামাল সামাল! ডিঙি একেবারে কাত হয়ে ছপাত করে একটা বড় ঝলক জল উঠে পড়ল ডিঙির মধ্যে। নিবারণ হেঁকে বলল, ডান দিকে, ডান দিকে, চাপো চাপো। কোনো কিছু না বুঝেই ডান দিকে চাপ দিতেই ডিঙি সেদিকে ভীষণ কাত হয়ে গেল। মনে হয় ডিঙি একেবারে উপুর হয়ে পড়ত। নিবারণ দাঁড় দিয়ে এক হ্যাঁচকা টান মেরে ডিঙিটা খানিকটা সোজা করে নিল। তারপর বলল, জল হেঁচতে হবে বাবু, পারবে? বললাম, নিশ্চয়ই, দাঁড়াও। কিন্তু খুব সাবধানে, একটু টলে গেলেই নদীতে ডুবে মরবে। ঠিক আছে, ঠিক আছে, তুমি চিন্তা করো না। ওই সেউতি খুঁজে বার করো সেখানে, সাবধানে। ওই 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 খোলের মধ্যে আছে, খোলের মধ্যে। হ্যাঁ মনু ভাই, সামলে, বাঁয়ে কষো, বাঁয়ে কষো। আমি সেউতি খুঁজতে খুঁজতে উপুর হয়ে খোলের মধ্যে মুখ দিতে গিয়েছি, এমন সময় পিছন থেকে কে যেন প্রবল ধাক্কা দিয়ে একেবারে খোলের মধ্যে আমাকে চেপে ধরল। আর একটু হলেই মাথাটা নৌকার বাড়ে লেগে ফেটে যেত। সঙ্গে সঙ্গে আমি ডাঙার উপরের পাটাতনে বড় ডান হাতে সজোরে চাপ না দিয়ে ধরলে দ্বিতীয় ধাক্কার বেগ সামলাতে না সামলাতে তৃতীয় ধাক্কার প্রবল ঝাপটায় একেবারে জলাশয় হতাম। মনু সেই সময় আর্তস্বরে বলে উঠল, গেল গেল গেল। এইটুকু শুনতে না শুনতেই আবার প্রবল এক ধাক্কায় আমাকে যেন আর গোলা করে তুলে উপরের পাটাতনে চিৎ করে শুইয়ে দিয়ে গেল। কি করে যে এমন সম্ভব হলো তা বুঝলাম না। আমার তখন প্রায় অজ্ঞান হবার অবস্থা। চোখের সামনে অন্ধকার নেমে এসেছে। শুধু নিবারণের কি একটা চিৎকার আমার কানে গেল খুব অল্পক্ষণের জন্য। বাবু, বাবু ওঠো, বাবু ওঠো। তারপর বাঁ হাতের উপরে কি একটা যন্ত্রণা অনুভব করলেন, দম যেন বন্ধ হয়ে আসছে। তখন দেখি নিবারণ ও মনু আমার পাশে এসে হাজির হয়েছে, তার দাঁড় ও হাল ছেড়ে। এই উত্তাল নদীগর্ভে এই কাজ যে কত দূর বিপজ্জনক এতটুকু বোঝবার শক্তি তখনও আমার ছিল। আমি বললাম, ঠিক আছে, তোমরা যাও, ডিঙি সামলাও। ভগবানের আশীর্বাদে আমাদের বিপদ সে যাত্রা কেটে গেল। একটু পরে আমি উঠে বসলাম। তখনও আমাদের ডিঙি অকুল জলে, সেই রকম পর্বত প্রমাণ ঢেউ চারিদিকে। জল ছাড়া আর কিছু দেখা যায় না। নিবারণ আমাকে হাঁক দিয়ে আবার বলে উঠল, বাবু সেউতি খোঁজো, ডিঙি যাবে এবার, ডুবু ডুবু হয়ে আসছে। সেবার সেউতি খুঁজতে গিয়েই বিপন্ন হয়েছিলাম। এবার অতি কষ্টে আধখোল ভর্তি জলের মধ্যে হাতড়ে সেউতি খুঁজে বার করে দুই হাতে প্রাণপণে জল ছিঁচতে লাগলাম। দেহে যেন মত্ত হাতির বল আসলো। আমার অক্ষমতার জন্য আমার তুই
বালক বন্ধু জলে ডুবে মারা যাবে, তা কখনো হতে দেব না। ভগবান আমার সহায় হন। অনেকখানি জল ছিঁচে ফেললাম, সেই অবস্থাতেও আমার ঘাম বেরিয়ে গেল। ভগবান আমার প্রার্থনা শুনলেন, ডিঙি অনেকখানি হালকা হয়ে গেল। মনু বা নিবারণ কেউ কথা বলেনি এতক্ষণ। এবার নিবারণ বলে উঠল, সাবাস, কি ডিঙি হালকা লাগছে। তবে কেন বলেছিলে যে আমার কিছু করবার নেই? হ্যাঁ, তা বেশ করেছো। এই এবার ডিঙি ভেড়াতে পারবে ডাঙায়? আলবাত, স্থির জলে এসে পড়েছি, আর ভয় নেই। আরো 1 ঘন্টা পরে আমাদের ডিঙি পাড়ে এনে লাগালো নিবারণ। একদিন রাত্রে মনু আমায় চুপি চুপি বলল, এক জায়গায় যাবে, কাউকে না বলে বেরিয়ে চলো। দ্বিতীয়বারের অনুরোধের অপেক্ষা না করি ওর সঙ্গে বাড়ির বাইরে এলাম। দেখলাম একটু দূরে নিবারণ দাঁড়িয়ে আছে। যেখানে নিবারণ, সেখানে মস্ত বড় কিছু আমাদের জন্য অপেক্ষা করছে। নিবারণ বলল, বাবু, চলো রাত্রে একটা কাজ করে আসি। কি কাজ এত রাতে? বাঘ মারবো। বাঘ কি করে মারবে? বন্দুক কই? দেখবে চলো। 3 জনে গিয়ে খালের নিচের ডিঙিতে চড়লাম। ছোট খাল, 2 ধারে গোলপাতার জঙ্গল নত হয়ে জল স্পর্শ করেছে। জোনাকি জলা অন্ধকার রাতে এই নিবিড় বনভূমির শোভা এমনভাবে কখনো দেখিনি। এক জায়গায় ডিঙি বাঁধা হলো। আমি বললাম, অন্ধকারে নামবো? নিবারণ গিয়ে খোলের ভিতর থেকে 2টো মশাল বের করলো। মনু ও আমি 2টো মশাল হাতে আগে আগে চলি। ও আমাদের পিছন পিছন আসে। কিছু দূরে জঙ্গলের মধ্যে গিয়ে নিবারণ হঠাৎ দাঁড়িয়ে গেল। আনন্দের সুরে বলে উঠল, বোধহয় হয়েছে। মনু বলল, পড়েছে? আরে তাই তো মনে হচ্ছে। একটা গাছের তলায় দেখি অদ্ভুত উপায়ে পাতা দিয়ে একটা ফাঁদ তৈরি করে তাতে ছোট একটা বাঘের ছানা পড়ে বিড়ালের মতো মিউ মিউ করছে। বড় একটা গাছের গুঁড়ির 2 দিক থেকে 2টো তার বেঁধে সামনের ফাঁদের ফাঁস বাঁধা। একটা বড় তার গাছটিকে বেষ্টন করে ফাঁদ পর্যন্ত গেছে। এই তারের কাজ বোধহয় ফাঁদ শক্ত করে আঁটো করে রাখা। বাঘ বা যে কোনো জানোয়ার অন্ধকারে এই স্থান দিয়ে যাবার সময় তারটি ঢিলা করে দেবে, আর দিলেই তৎক্ষণাৎ নিচের ফাঁদে ফাঁস পড়ে যাবে এবং জন্তুটি ফাঁসের মধ্যে আটকা পড়বে। আমাদের অত্যন্ত কাছে আসতে দেখে ধৃত জন্তুটি লম্ফজম্প দিতে শুরু করলো। আমরা সকলেই ভীষণ আগ্রহ ও কৌতূহলে তার কাছে গেলাম। কিন্তু জন্তুটিকে দেখে হঠাৎ নিবারণ ও মনু হতাশুরে বলে উঠল, যা গেল। বললাম, কি পালাচ্ছে নাকি? পালাবে সে পথ নেই, কিন্তু দেখছো না? হ্যাঁ দেখছি তো, বাঘের বাচ্চা। বাঘের বাচ্চা অত সোজা নয়, বুঝলে? তোর মিথ্যে মিথ্যে ফাঁদ পাতা, বেকার পরিশ্রম। কি এটা তবে? এই জানোয়ার চেনো না? এটা কি জানোয়ার ভালো করে দেখে বলো দেখি। এ তো বাঘের বাচ্চা। ছাই, তাহলে কি আর দুঃখ করতুম? মনু বলল, ছুঁচো মেরে হাত কালো। তবে কি বেড়াল? ঠিক ধরেছ, সাবাস। এটা বন বেড়াল, তবে খুব বড় বন বেড়ালও নয়। এর চেয়েও বড় বনবেড়াল সুন্দরবনে অনেক আছে, দেখতে পাবে। এটা ছোট বনবেড়াল। ধুর, সব মাটি। আমি জিজ্ঞাসা করি, আচ্ছা বাঘ মারা পড়ে এমন ফাঁদে? নিশ্চয়ই। কীরকম বাঘ? দেখলে তোমার দাঁত লেগে যাবে, এমন বড়। আচ্ছা এখন এই বন বেড়ালটাকে নিয়ে কি করবে? ছেড়ে দেবে? ও তো এক্ষুনি ছাড়তে হবে, বাড়ি নিয়ে গেলে বকুনি শুনতে হবে না হলে। ফাঁস খুলে বন বিড়ালটিকে মুক্ত করে দেবার সঙ্গে সঙ্গে সেটা পালাবার চেষ্টা করল, কিন্তু পারল না। ওর একখানা পা সম্ভবত খোঁড়া হয়ে গিয়েছিল। আমি কাছে গেলাম ধরতে, কিন্তু সেটার গায়ে হাত দেবার আগেই থাবা তুলে ফ্যাচ করে কামড়াতে আসলো। মনু বলল, আছড়ে কামড়ে দেবে কিন্তু, বনের জানোয়ার, খবরদার ওর কাছেও যেও না।
কিন্তু বাঘের কি হলো? ও নিবারণ জানে। নিবারণ মুখ ফিরিয়ে বলল, বাঘ দেখাবো তবে ছাড়বো। বড় হাসাহাসি হচ্ছে না? মনু বলল, না ভাই, আমি হাসিনি, আমি তো জানি তোমায়। আজই পারবো না, তবে বাঘ দেখাবই। তবে আমার নাম নিবারণ। বললাম, বেশ, দেখিও, ফাঁদটা পাতো দেখি। রাত্রে? হ্যাঁ, দোষ কি? আজ রাতেই এ ফাঁদে বাঘ এনে ফেলতে পারি, তবে একটা টোপ চাইতো তাহলে। কিসের টোপ? ছাগল? ধুত, বড় বাঘ ছাগল খেতে আসবে না, ও আসে কেঁদো বাঘ, হয় গরু নয়তো 2 বছরের বাছুর। কিন্তু মোষ হলে সবচেয়ে ভালো টোপ হতো, বুঝলে? মোষ বা মোষের বাচ্চা। চলো আজ রাত্রে ফিরি তাহলে, কাল সকালে ফাঁদ পাতবো আবার। নিবারণের কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই হঠাৎ এক ভীষণ গর্জন শোনা গেল বাঘে। সমস্ত বন যেন কেঁপে উঠল। নিবারণ বলল, আরে কাছে উঠবে? এই না, দাঁড়াও, আবার ডাকবে এক্ষুনি, আগে বুঝি ও কি করছে। তখন আবার সেই বিকট গর্জন ধ্বনি। কেওড়া গাছের ডালপালা যেন কেঁপে উঠল। এত রাতে গভীর বনের মধ্যে বাঘের ডাক কখনো শুনিনি এর আগে। এক অদ্ভুত অভিজ্ঞতা। আবার একবার গর্জন, এবার যেন খুব কাছে। মনু আমার হাত ধরে একটা কেওড়া গাছে উঠল। নিবারণ আমাদের পাশের একটা গড়ান গাছের আড়ালে লুকিয়ে দাঁড়ালো, কাছে উঠল না। খানিক পরে সে দেখি গাছের গুঁড়ির ওদিক থেকে এদিকে ঘুরছে। আমরা গাছে উঠবার সময় জ্বলন্ত মশাল দুটো মাটিতে নামিয়ে রেখেছি, তাই বোধ হয় নিবারণ বেঁচে গেল। মনু আমার গা ঠেলে নিঃশব্দে আঙুল দিয়ে আমাদের ডান দিকে একটা বেদঝোপের দিকে দেখালো। মশালের আলোতে দেখে আমার গা কেমন গড়ে উঠল। সমস্ত হাত পা অবশ হয়ে গেল। প্রকাণ্ড একটা বাঘ ডান দিকের বেদঝোপ থেকে বের হয়ে খানিকটা এসে দাঁড়িয়ে নিবারণের দিকে এক দৃষ্টি তাকিয়ে আছে। মশালের আলো পড়ে তার দুটো চোখ যেন জ্বলে উঠল, আবার নিভে গেল, আবার জ্বলে উঠল, আবার নিভে গেল। মনু যাতে মগ, সাহসী বীর বটে, ও দেখি নেমে পড়তে চাইছে নিবারণকে বাঁচাবার জন্য। অথচ আমি জানি মনু সম্পূর্ণ নিরস্ত্র। মনু যদি লাফায় তবে আমাকেও লাফিয়ে পড়তে হয়। আমি কি শুধু কাছে বসে থাকব? কিন্তু কি নিয়ে নামে? মাথার উপরের দিকে একটা মোটা ডালের খোঁজে তাকালাম। মরতে হয়তো যুদ্ধ করে মরব। এমন সময় এক অদ্ভুত দৃশ্য চোখে পড়ল। মনু উত্তেজিতভাবে আমাকে এক ঠেলা মারল। সামনে তাকিয়ে দেখি ওদিকের বড় কেওড়া গাছের ওপার থেকে একটা বাঘিনী বের হয়ে আমাদের গাছের তলার দিকে এসে দাঁড়ালো, সম্ভবত জ্বলন্ত মশালের আলোয় ভয় পেয়ে, তবে ঠিক বলা কঠিন। সঙ্গে সঙ্গে এদিকের বাঘটা আরো এগিয়ে আসলো। তারপর দুটিতে একত্র হতেই বাঘিনী জিভ বার করে বাঘের কাজ ছাড়তে লাগলো। নিবারণ তাদের ঠিক পাশেই কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে আড়ষ্ট হয়ে আছে। ওর দিকে বাঘ দুটি যেন পুরো অবজ্ঞা ভরেই দৃষ্টি দিল না। না, নিবারণ বেঁচে গেল এই যাত্রা। বাঘ ও বাঘিনী ক্রমশ খালের উজানের জঙ্গলের দিকে চলে গেল। আমরা হাঁপ ছেড়ে বাঁচলাম। নিবারণের হাতের ইশারায় আমরা গাছ থেকে নামলাম। মনু বলল, যাক বাবা, খুব বেঁচে গিয়েছো। নিবারণ শুকনো মুখে হাসি এনে বলল, হ্যাঁ, ভারী। আমি বললাম, নিবারণ, ভয় করছিল? করবে না, সাক্ষাৎ জম। আরে জানো মনু,
আমি ভাবছিলাম যদি বাঘ থাবা মারে তবে কোথায় মারবে আগে, কানে যেন না মারে। কদিন থেকে আমার কানে বড় ব্যথা। আবার ভাবছি বাবুদের ওই নতুন ছেলেটা কখনো বনে আসেনি, ওটাকে কেন মরতে নিয়ে এলাম। আমরাও চুপ করে বসে থাকতাম না নিবারণ, মনু তো লাভ দিয়েছিল আরেকটু হলে। আরে মনু লাফিয়ে কি করতো? নিজেও মরতো, তোমাকেও মারতো বইতো নয়। অনেক রাত্রে আমরা বাড়ি ফিরে আসলাম। পরদিন নিবারণ এসে আমাদের ডাকলো। বললাম, কোথায়? নেমন্তন্ন খেতে চলো। কোথায় আবার? আরে সব বলছি, মনু আর তুমি চলো। তিনজনেই আমরা চলি। অনেক দূর চলি খালের পথে। সুন্দরবনের ডিঙি ছাড়া চলার পথ নেই। সব দিকে ডিঙি, সব দিকে খালের পথ। দুটি বাঁক ছাড়িয়ে দেখি একটা উঁচু ট্যাঁকে অনেক লোক একত্র হয়ে কি একটা উৎসব করছে। ডিঙি থেকে নামতে তাদের ভিতর থেকে কয়েকজন এগিয়ে এসে আমাদের বলল, আসুন বাবু আসুন, আপনাকে এনেছে বুঝি নিবারণ। এসো গো মনু সাহেব, এসো এসো। মনু বলল, আমি সাহেব নই। তারা হেসে বলল, আরে বেশ, চলে এসো, তুমি যা আছো তা আছো। নিবারণকে বললাম, কে এরা? এই আমাদের গাঁয়ের লোক, আমাদের গাঁয়ের নাম ঝাউতলা, বুঝলে। ওরা আজ এখানে এসেছে ওই বনবিবির দরগায় পুজো দিতে। একজন বলল, সেই জন্যই বাবু এই জায়গার নাম বনবিবির ট্যাঁক। হ্যাঁ, আমি ওদের মধ্যে অনেকের সঙ্গে আলাপ করলাম। ওরা বেশ সরল, অমায়িক। একজনের নাম কালু পাত্র। বয়স আমার বাবার চেয়েও কিছু বেশি বলে মনে হলো, কিন্তু একেবারে ছোট ছেলের মতো সরল। আমার সঙ্গে কালু পাত্রের ভারী ভাব হয়ে গেল। কালু পাত্র আমাকে সঙ্গে করে নিয়ে গেল। একটা প্রাচীন কেওড়া গাছের তলায় 4-5টি ছাগল বাঁধা। অনেক মেয়ে পুরুষ গাছতলায় বসে গল্প করছে। একটা হাঁড়িতে অনেকখানি খেজুর গুড় আর এক কলসি ভর্তি দুধ। নিবারণকে বললাম, পুজো করবে কে? আমরাই। পুরুত আসেনি? আরে পুরুত থাকে না, কালু পাত্র সব করবে। বাজনা বেজে উঠল। 3টি ঢোল আর একটা কাশি বাজছিল। একটি মেয়ে গরান ফুলের মালা ঢুলির গলায় পরিয়ে দিল। এটাই নাকি নিয়ম। আজ ঢুলিকে সম্মান দেখানো মস্ত বড় একটা নিয়ম। 5টা ছাগল পুরনো দরগা তলায় বলি দেওয়া হলো, আর সেই মাংস রান্না হলো। কালু পাত্র আমার কাছে এসে বলল, বাবু ঝাল খান? বেশি নয়। কালু পাত্র ঝাল কম দিতে বলল, এটা আমাদের বছরের পুজো। বনবিবির দুর্গায় পুজো না দিয়ে কোনো কাজ হবে না আমাদের। কি কাজ? যে কোনো কাজ। আমরা এই জঙ্গলের লোক। এবার বনবিবিকে তুষ্ট না রাখলে বাঘে নিয়ে যাবে যে। তোর এরকম হয় নাকি? ও কথা বলবেন না বাবু। কেন? আমাদের চোখে দেখা। এখানে বাস করে বনবিবিকে মানেনি যিনি বলেন, তার মস্ত বড় বুকের পাটা। আমি যে বললাম। আপনি বিদেশি লোক, আপনার কথা আলাদা। আমরা মৌমধু সংগ্রহ করি, কাঠ কাটি, এইভাবে পয়সা রোজগার করি। জঙ্গলের মধ্যে আমাদের মুখের অন্ন। এবার বনবিবিকে পুজো না দিলে চলে বাবু? আচ্ছা, আমি বনবিবিকে পুজো করব যদি তিনি আমার একটা কাজ করেন। কাজ? তা কি কাজ বাবু? সে এখন বলবো না, তোমাকে পরে বলবো গোপনে। তারপর সে কি নাচ আর ঢুলির বাদ্য। ঢুলিরাও নাচে, লোকজনরাও নাচে। অনেক বেলায় সেই প্রাচীন কেওড়াতলায় আমরা খেতে বসে গেলাম। আমাদের মাথার উপরে নীল আকাশ। নিচের দিকে ভাটার টানে খালের জল কলকল করে পাশে নদীর দিকে চলেছে। নিবারণ আর কালুপাত্র সমস্ত কিছু পরিবেশন করল। মোটা চালের রাঙা ভাত, বেগুন পোড়া ও প্রসাদী মাংস। মাংস প্রচুর দিল, যে যতটা খেতে পারে। মেয়েরা এসে আমাদের কাছে দাঁড়িয়ে যত্ন করে আমাদের খাওয়ার তদারক করছিলেন। একটি মেয়ে আমাকে বললেন, তুমি কে বাবা? কোথায় থাকো? মনু বলল, আমাদের বাড়ি। কেন? মেয়েটি থতমত খেয়ে গেলেন।
অপ্রতিভ মুখে বললেন, না মানে তাই বলছিলাম আর কি। এখন যাও তো এখান থেকে। আমি বাধা দিয়ে বললাম, কেন, উনি মন্দ কথা কি বলেছেন? মনু উত্তেজিত স্বরে বলল, তুমি চুপ করো। কেন চুপ করবো? আলবাত চুপ করবে। মুখ সামলে কথা বলো মনু। তুমি মুখ সামলে কথা বলো। জানো কি কোথায় এসছো? জানি বলেই বলছি। তোমরা ডাকাত, আমাকে চুরি করে এনেছো। আনুনি, তুমিও তো তাদের সাহায্য করেছো। আমার মা বাপ নেই, তাদের জন্য আমার মন কাঁদে না? তুমি কি ভেবেছো মনু? যিনি এনেছেন তার সাথে এসব কথা বলো ভাই, আমি আনিনি। তুমি জানো না কে এনেছে? তুমি কেন তাকে অনুরোধ করো না আমাকে ছেড়ে দিতে? আমি ছেলে মানুষ, আমার কথা কে শুনবে? তবে একটা কথা তোমায় বলে দিচ্ছি, আমি ডাকাত এ কথা আর কখনো বলবে না। আমি তোমাকে বন্ধুর মতো ভালোবাসি, তাই বললে না হয় তোমরা আমাকে মেরে ফেলবে। ঠিক আছে, তাছাড়া আর কি করবে? ঠিক আছে। আমাদের কাছে যারা এসেছিল তাদের বেগতিক বুঝে অনেকে সরে পড়ল ইতিমধ্যে, কিন্তু সেই মেয়েটির কথা কখনো ভুলব না। তিনি আমাদের কাছে এসে মনু ও আমার ঝগড়া থামাবার জন্য অনেক চেষ্টা করতে লাগলেন। আমাকে বারবার করে বললেন, চুপ করো বাবা, চুপ করো। না, কেন চুপ করবো? আমি কোনো ভয় করি না। থামো বাবাটা, থামো। নিবারণ এসে মনুকে হাত ধরে অন্যদিকে নিয়ে গেল। সেই সময় মেয়েটিও চলে গিয়ে অন্য মেয়েদের ভাত খাওয়াতে লাগলেন। এক সময় আর চোখে ওদের দিকে তাকিয়ে দেখে মেয়েটি চট করে আমার কাছে আসলেন। তারপর আমার হাত ধরে বললেন, এই যে এসো, এদিকে লুকিয়ে এসো। আমি তার সাথে গিয়ে একটা কোল পাতার ঝোপে দাঁড়ালাম। তার প্রসন্ন মুখের দিকে তাকিয়ে যেন আমার মাকে দেখতে পেলাম। এই বিজন অরণ্যের মধ্যেও বিশ্বের পিতা ভগবান এমন স্নেহরস পরিবেশনের ব্যবস্থা করেছেন। বললাম, কি মা? তুমি কে বাবা? আমার নাম নীলু রায়। আমার দাদামশাইয়ের নাম ভৈরবচন্দ্র মজুমদার। বাড়ি পলাশগাছি, জেলা খুলনা। আমাকে এরা এখানে ধরে এনেছে। কিভাবে? আমি তাকে সব খুলে বললাম। মায়ের মতো স্নেহ পেয়ে এতদিন পরে আমার বড় কান্না পেল। আমার বাবা নেই, জ্ঞান হয়ে অবধি মাকে ছাড়া কাউকে চিনি না। আমার মা আমার অভাবে কি কষ্টই না জানি পাচ্ছেন। রোজ রাতে মায়ের কথা ভেবে আমি কাঁদি। ভগবান ছাড়া আর কে সে কথা জানে? মেয়েটি আমার চোখের জল নিচের আঁচল দিয়ে মুছিয়ে দিলেন। তারপর বললেন, চুপ করো বাবা, কেঁদো না, কেঁদো না। আমি সেই জন্য কাঁদিনি, শুধু ভাবছি মা কেমন আছেন। সব বুঝেছি, আমার আগেই সন্দেহ হয়েছিল। বাবা, একটা কথা বলি। কি? তোমার হাতে টাকা আছে? কিছু না, গলায় সোনার হার ছিল, সে ওরা খুলে নিয়েছে। মনু জানে? না, ও ভালো ছেলে, আমাকে খুবই ভালোবাসে। মেয়েটি আঁচলের গেট খুলে আমার হাতে দুটি টাকা দিয়ে বললেন, আচ্ছা, এই না, এটা রাখো। এটা রাখো। আমি ঘাড় নেড়ে বললাম, না, এ আপনি রাখুন, আমি নিতে পারবো না। বাবা, এটা নাও, আমার কথা শোনো। না মা, আমি এসব। আবার একঘেয়েমি। আমি তো বলছি রাখো, তোমার দরকার লাগবে, রাখো। আমি তার মুখের দিকে আবার তাকালাম, ঠিক যেন আমার মায়ের গলার স্নেহ ভর্ৎসনা সুর। মেয়েটির মনে কষ্ট দিতে পারবো না, যেমন পারতাম না আমার মায়ের মনে। মেয়েটি বললেন, এই টাকাটা যত্ন করে রাখবে, কেমন? কাজে লাগবে পরে। কি আর কাজে লাগবে মা, ওরা দেখলেই কেড়ে নেবে। আচ্ছা, আমাকে নিয়ে ওরা কি করবে মা?
শুনেছি হাটে বিক্রি করে দেয়। কোথাকার হাটে? আসলে বাবা, ওরা যাদের ধরে তাদের ওই কেনা বেচার হাটে বেচে দেয়। এরা অমন কেনে বেচে আমি শুনেছি। তবে তবে মনুর কোনো দোষ নেই জানো। ওর সঙ্গে ভাব রেখো, আর আমি চেষ্টা করব তোমাকে ওদের হাত থেকে ছাড়াতে, কেমন? কিন্তু আসলে আমরা ওদের সঙ্গে মিলেমিশে বাস করি। ওদের ভয় আমাদের কিচ্ছু করবার জো নেই। ওদের দুষ্ট না রাখলে সুন্দরবনে আমাদের কাজ চলবে না। তবু বলছি, আমি চেষ্টা করব। তোমাকে উদ্ধার করবার জন্য যা দরকার আমি সব করব। শুধু এ কথা কিন্তু কারোর কাছে প্রকাশ করো না, কেমন? ঠিক আছে। বেশ, আমি এখন যাই, ঠিক আছে? তারার মা, আপনাকে একটা প্রণাম করি। না 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 না, আমার পায়ে হাত দিও নে। আমরা ছোট জাত, হাত দিও নে। আপনি আমার মা। মায়ের আবার জাত কি? দাঁড়ান। আমি প্রণাম করলাম। তিনি আমার চিবুকে হাত দিয়ে চুমু খেলেন, মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন। অনেকদিন পরে মনে বল ও আনন্দ পেলাম। আজ আমার বনবিবির দরগায় আসা সার্থক। কিংবা দয়াময়ী বনবিবি হয়তো একটি অসহায় ছোট ছেলের থেকে মুখ তুলে চাইলেন। রাত্রি অনেক হয়ে গিয়েছিল। আমরা নিবারণের সঙ্গে ফিরলাম। মনুর দিকে তাকিয়ে বললাম, আমার উপর রাগ করেছো ভাই? মনু বলল, না। দেখো, আমি কিন্তু কোনো অন্যায় কথা বলিনি। ওর সামনে বললে তাই রাগ হয়েছিল। যাই হোক, তুমিও কিছু মনে করো না। ব্যাপারটা মনুকে সব খুলে বলিনি। কি জানি কি মনে করবে হয়তো। মগ ডাকাতের ছেলে, ওর মনের খবর কি আর আমি জানি? জলের ধারের জঙ্গলে হঠাৎ দৃষ্টি পড়ল। হেতাল গাছের ছোপ ঠিক জলের ধারেই। কি সুন্দর সাদা সাদা ফুল ফুটে আছে ছোপের মাথায়। আমি যেই সেই দিকে তাকিয়েছি, অমনি ছোপের ভিতর থেকে নিঃশব্দে কি একটা জলের ধারে এসে দাঁড়ালো। কালোর মতো কি একটা জানোয়ার। চুপ করে দাঁড়াতে দেখে আমার সন্দেহ হলো। আমি মনুকে দেখাবো ভাবছি, এমন সময় সেটা জলে ঝাঁপ মারল এবং নৌকার দিকে সাঁতরে আসতে লাগলো। চিৎকার করে বলে উঠলাম, মনু, মনু, নিবারণ! ওদের কোনো সাড়া নেই। ভাটার টানে নৌকা আপনা আপনি চলছে। ওরা কি ঘুমিয়ে পড়েছে নাকি? এমন সময়ে নিবারণ উঠে দাঁড়িয়ে সবেগে দাঁড়ের বাড়ি মারল জানোয়ারটার মাথায়, আর সঙ্গে সঙ্গে ভীষণ গর্জন করে সেই বাঘটা আবার ডাঙার দিকে ফিরে চলল এবং নিবারণ ও মনু দুই দিক থেকে জানোয়ারটার মাথায় জোরদার করে মারতে লাগল। বাঘটা মুখ ঘুরিয়ে সেই ডাঙার দিকে চলল। তার দেহের বেগ শিথিল হয়ে পড়েছে। ডাঙায় উঠে সেটা হেতাল ছোপের মধ্যে মিশে গেল। তারপর একটা আর্ত চিৎকার করে উঠল। এতক্ষণে নিবারণ বলল, আজ তোমাকে নিয়েছিল আর একটু হলে। মনু বলল, হয়ে গিয়েছিল আর একটু হলেই। নিবারণ আর আমি দুজনেই টের পাই। আমার দাঁড় হাতে তৈরি ছিলাম, তুমি চেঁচিয়ে উঠে সব মাটি করে দিলে। আর একটু কাছে এলে ওর মাথার খুলিটা গুঁড়ো করে দিতাম। আরে আমার মনে হয় ওটা ঘায়ল হয়েছে। কাল খুঁজতে হবে এই ঝোপে। ওহ, আজ তোমাকে জমের মুখ থেকে বাঁচানো হয়েছে। ওহ, আর একটু হলে কি সর্বনাশ হতো। দেখে খুশি হলাম। আমার বিপদ থেকে উদ্ধারের জন্য ওরা সকলেই খুশি। পরদিন সকালে একটু রোদ উঠলে আমরা ডিঙি করে সে হেতাল ছোপ খুঁজতে গেলাম। অনেক দূর পর্যন্ত খুঁজেও কোথাও মৃত বাঘের চিহ্ন পেলাম না। নিবারণ এক জায়গায় রক্তের দাগ পেল বটে,
বাঘের থাবার দাগও দেখা গেল, কিন্তু কিছু দূর পর্যন্তই। তারপর আর দেখা গেল না। মনু বলল, কি গো নিবারণ, বাঘ কোথায় গেল? তাই তো, পায়ের দাগ কোথায় গেল? তবে বাঘ এখানেই আছে বুঝলে, কোথাও যায়নি। তা হয়তো, খুঁজে বের করো, খুঁজে বের করো। নিবারণ এইবার খুঁজতে খুঁজতে খালের ধারের কাদায় এসে কি একটা চিহ্ন দেখে প্রচণ্ড উত্তেজিত সুরে বলে উঠল, হি হি হি, এই শিগগির এসো, শিগগির এসো, আরে বাঘ পাওয়া গেছে। আমরা ছুটে গেলাম। কই 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 বাঘ কোথায়? কিছুই আমাদের চোখে পড়ল না। এবার নিবারণ একটা শুকনো হিজল পাতার দিকে আঙুল দেখিয়ে বলল, আরে ও যে দেখছো না, রক্তমাখা হিজল পাতাটা বাঘের থাবায় উল্টে গিয়েছে, থাবার রক্ত। মনু বলল, আরে বাঘ কোথায়? আরে ডিঙিতে ওঠো, চলো, কোথায় আছে আমি বুঝতে পেরেছি, চলো। ডিঙিতে খাল পার হয়ে মস্ত বড় একটা বেতঝোপ, তার পাশে একটা ভাঙা বাড়ির ইটের স্তূপ। সেই ঘন জঙ্গলে ইটের বাড়ির ধ্বংসাস্তূপ কোথা থেকে আসলো সেটা ভেবে আমি বড় অবাক হলাম। নিবারণকে বললাম কথাটা, তার বা মনুর এ সম্বন্ধে বিশেষ কৌতূহল দেখলাম না। নিবারণ বলল, অত কথায় আমাদের দরকার কি বাপু, যা করতে এসেছো তাই করো। দেখতেও তো এসেছি। দেখবে আবার কি? কারা এই জঙ্গলে বাড়ি করেছিল এটা জানবার কথা নয়? বাপ দাদাদের মুখে শুনেছি দেবতারা করেছিল। দেবতাদের কি গরজ? তা জানি না বাবু, যা শুনেছি তাই বললুম। ব্যাস, এর বেশি ওদের কৌতূহলের দৌড়ও নেই। আমরা সেই ইটের স্তূপ উঠিয়ে এখানে ওখানে খুঁজছি, এমন সময় নিবারণ বিজয় গর্বে চিৎকার করে বলল, ওই যে ওই যে ওই যে ওই যে। গিয়ে দেখি এক জায়গায় ইটের আড়ালে বাঘটা মরে পড়ে আছে, হাঁ করে উঁচু দিকে দাঁত বার করে চিত হয়ে শুয়ে আছে। মনু এক লাফে বাঘটার কাছে যেতেই নিবারণ সতর্ক চিৎকারে তাকে সাবধান করে দিল, মরবে মরবে, খবরদার। পরক্ষণে এসে এক অদ্ভুত ও ভীষণ দৃশ্য। মৃত বাঘটা হঠাৎ এক লাফে চিত অবস্থা থেকে সোজা হয়ে উঠে দাঁড়ালো। পরক্ষণেই একটা লাফ দিল আমার দিকে। আমার দূরত্ব ছিল তার লাফের পাল্লার বাইরে, তাই একটুর জন্য রক্ষা পেলাম। মনু মরতো যদি নিবারণ তাকে সতর্ক না করত। বাঘটার সেই শেষ লাফ, সেই যে মাটিতে পড়ে গেল, আর উঠল না। আমরা দেখলাম নিবারণ আমাদের মধ্যে সবচেয়ে বিজ্ঞ। সে এখনো আমাদের বারণ করছে, খবরদার, বিশ্বাস নেই, ও হলো সাক্ষাৎ জম, ওর কাছেও যেও না, আগে দেখি ভালো করে। নিবারণ বাঘটার গায়ে একটা ঢিল মারল। আমি বললাম, না, নট নরণচরণ। নিবারণ আর একটা ঢিল ছুঁড়ল। এবারও বাঘ নড়ল না। তখন আমরা সবাই মিলে তার কাছে গেলাম। বাঘের মাথার পিছন দিকে নিবারণের দাঁড়ের জবর খা লেগে খুলি চিরে রক্ত ঝরছে। বাঘের শক্ত প্রাণ বটে, এ অবস্থাতেও অমর লাভ দিতে পারা সোজা শক্তির কথা নয়। মস্ত বড় বাঘ। আমরা তিনজনে সেটাকে টেনে হিঁচড়ে জলের ধারে আনলাম। ডিঙিতে উঠানো বড় কঠিন কাজ। এক হাঁটু কাদার মধ্যে দিয়ে অত বড় ভারী মৃত জন্তু ডিঙি পর্যন্ত নেওয়াই মুশকিল। বললাম, এটা এখানেই থাক, চলো বরং আমরা লোক ডেকে আনি। নিবারণ বলল, তা থাকবে না, চামড়া নষ্ট হবে। কিসে? এক্ষুনি শকুন পড়বে এর ওপর, চামড়াখানা যাবে। তবে সুন্দরবনে শেয়াল নেই। তবে আমি আর মনু থাকি, তুমি যাও। এই বনে তোমাদের রেখে যেতে সাহস করি না। তোমরা জঙ্গলের জানোটা কি, কত রকম বিপদ ঘটতে পারে, তোমরা কি খবর রাখো? দেখি দাঁড়াও, একটা মোটা ডাল যদি। এমন সময় খাল দিয়ে একখানা ডিঙি যাচ্ছিল। আমাদের ও অবস্থা দেখে তারা থামল। নিবারণের মুখে সব শুনে বলল, বারে চোগড়ার দল, বলিহারি সাহস, সুন্দরবনে দাঁড় দিয়ে বাঘ মারা এই নতুন শোনা গেল বটে।
আমরা বললাম বাঘের মৃতদেহটা ডিঙিতে তুলতে সাহায্য করতে। তারা আমাদের সঙ্গে বাঘটা আমাদের ডিঙিতে তুলে দিয়ে গেল। আমি তাদের একজনকে জিজ্ঞাসা করলাম, এ কোথাকার নৌকা? সরষে খালির। সে কত দূর? ওই 5-6 কোষ এখান থেকে। যাবেন কোথায়? আমরা বড় চোরে ট্যাঁকে মাছ ধরতে যাব। তা তুমি কোথায় থাকো বাবু? মনু আমার গায়ে ধাক্কা দিয়ে বলল, চলো চলো, বাজে কথা বলে লাভ নেই, ও আমাদের বাড়ির ছেলে। কেন, কি দরকার তোমাদের? পিছনে ঘুরে মনুকে বললাম, কেন, বলে দোষ কি? না না, বলার দরকার নেই। আমি তোমায় ভালোভাবেই বলছি, শোনো, ওতে আমাদের বিপদ হতে পারে। কি বিপদ? পুলিশে ধরবে আমার বাবাকে, বুঝলে? আমি আর কথা বললাম না। বুঝলাম মনুর সঙ্গ আমাকে ছাড়তে হবে। ও আমায় নজরবন্দি করে রেখেছে, পাছে ওর বাবা বিপদে পড়েন, পাছে আমি পালাই। এ জীবন আমার মন্দ লাগছে না। মনুকে আমার ভাইয়ের মতোই ভালোবাসি, কিন্তু আমার মায়ের কাছে যেতে আমার কি আকুল আগ্রহ। ও আর তার কি বুঝবে। সেদিন থেকে মনু আমার প্রতি খুব প্রসন্ন হলো। আমাকে ভাগনা দিয়ে সে কোনো জিনিস খায় না, কোথাও গেলে আমাকে সঙ্গে না নিয়ে যায় না। একদিন আমাকে বলল, তোমাকে একটা নতুন জিনিস দেখাবো, চলো যাই। সেদিন নিবারণ আমাদের সঙ্গে ছিল না, শুধু আমি আর ও। আমি দাঁড় টানি, ও হাল ধরে। অবশ্য খালের ভেতর দিয়ে যেতে হাল ধরতে কোনো কষ্ট নেই। কিছু দূরে গিয়ে দুজনে জঙ্গলের মধ্যে নামলাম। বড় বড় গোলপাতা গাছ জঙ্গলের ধারে নত হয়ে আছে। বেত ডাঁটার অগ্রভাগ ভাটার টানে দুলছে। বাতাবি লেবুর মতো সেই ফলগুলি শুকিয়ে ঝরে পড়ে গাছতলায় গড়াগড়ি যাচ্ছে। বাঁদরের পাল হুপ হুপ করে এ গাছে ও গাছে লাফালাফি করছে। এরা মুখ পোড়া হনুমান জাতীয় বানর নয়, লাল মুখ বাঁদর। হনুমানের থেকে আকারে কিছুটা ছোট। এক স্থানে গিয়ে মনু বলল, যে দেখো, অবাক হয়ে যাবে। কি দেখব? এগিয়ে চলো, এগিয়ে চলো। সত্যি অবাক কাণ্ড। সেই ঘন বনের মধ্যে প্রকাণ্ড একটা বাড়ির ধ্বংসাবশেষ। শুধু একটা বাড়ি নয়, আশেপাশে আরো অনেক বাড়ির চিহ্ন দেখা যাচ্ছে। বড় বড় পাথরের খিলান খসে পড়ছে। দুর্ভেদ্য বেত জঙ্গলে পাথরে কড়ির হাঙর মুখ ঢাকা পড়ছে। মনু বলল, আরো দেখবে? চলো, রানীর জঙ্গলটা দেখিয়ে আনি। কত দূর? এখান থেকে দূর আছে, বাঘের ভয় আছে পথে কিন্তু। ঠিক আছে, চলো যাব। কিন্তু বেশি দূর যেতে না যেতেই আর একটি বাড়ির ধ্বংসাস্তূপে আমাদের পথ আটকে গেল। বড় বড় পাথর ও ইটের জমাট চাই, বেতলতার শক্ত বাঁধনে আবদ্ধ। এক স্থানে একটা মন্দির। মন্দিরের ছাদটা দাঁড়িয়ে আছে। অন্ধকার গর্ভগৃহে মনে হলো এখনো বিগ্রহ জীবন্ত। মনু তাড়াতাড়ি বলে উঠল, ও কি, কোথায় যাচ্ছ? ঢুকো না, ঢুকো না। আমি ততক্ষণে ঢুকে পড়েছি মন্দিরের বহু শতাব্দীর জমাট অন্ধকারে। মনে হলো কোনো পুরনো দিনের বাংলার পুজো বেদিতে অর্ঘ্য সাজিয়ে নিবেদন করতে এসে পথভ্রান্ত হয়ে পড়েছি। সেই পুরনো দিনে ফিরে যাবার সকল পথ আজ আমাদের রুদ্ধ। কে আমাকে হাত ধরে সেই বাংলায় ফিরিয়ে নিয়ে যাবে? কেউ নেই। আমাদের সে পুরনো দিনের পূর্বপুরুষদের আজ আমরা আর চিনতে পারবো না। তারাও আমাদের আর চিনতে পারবেন কি তাদের বংশধর বলে? হঠাৎ অন্ধকারের মধ্যে কিসের গর্জন শুনে শিউরে উঠলাম। মনু বাইরে দাঁড়িয়ে আছে। সে আমাকে দেখতে পাচ্ছে না। সেই ভগ্ন দেউলের অন্ধকারে বিকট ফোঁস ফোঁস শব্দে অন্ধকার যেন আমার দিকে দাঁত খিঁচোচ্ছে। কোথায় আছে সেই কাল সর্প? আমার ভীষণ কাছে। এই ঘন অন্ধকারের মধ্যেই বুঝি সে আমার জীবন লীলার অবসান করে দিল। মনু, মনু, মনু সাপ,
মনু সাপ, মনু সাপ, শিগগিরি এসো, শিগগিরি এসো, সাপ। আমার ডান পায়ের পাশে আবার সেই ফোঁস ফোঁস শব্দ, এবং সঙ্গে সঙ্গে আমার মনে হলো গায়ে যেন শক্ত কিছু একটা লাঠির ঘা বসিয়ে দিল কেউ। আবার আবার সেই ফোঁস ফোঁস শব্দ। কি সাপ, বড় সাপ। সরে সরে এসো, সরে এসো, এদিকে এসো। সঙ্গে সঙ্গে আমার ডান পায়ে একটা লাঠির বাড়ি, এবং সাথে সাথে ছুঁচ ফোটানোর মতো একটা তীব্র ব্যথা। না 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 ভাই! শুনলেন সুন্দরবনে 7 বছর প্রথম পর্ব। পরের পর্বে থাকছে হয়ে গেল। শেষ হয়ে গেল? আরে জলে মানুষ পড়ে গেছে, জলে মানুষ পড়ে গেছে। এই তোমরা তাড়াতাড়ি তাড়াতাড়ি তোমরা এসো। ওটা দয়ে ভাঙন ছিল না, ওটা ছিল মস্ত এক মানুষ খেকো হাঙর। তোমার কথায় হবে? হ্যাঁ, ওখানে সাপের মণি আছে। যদি বলি 2 লাখ টাকার উপর? হ্যাঁ, তা জানি না গো বাবু, তবে মাথা খারাপ হইয়া যাইতে দেখছি। এর নিচের সমুদ্রে একটা পাহাড় আছে, জলের তলায়। সামলে সামলে সামলে। শুনতে থাকুন দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ।